সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। নিজের রুমের মাঝে পায়চারি করছেন আমজাদ চৌধুরী। ভেবেছিলেন তার বন্ধু এরশাদের একমাত্র মেয়ে সানিয়ার সাথে আদির বিয়ে দিয়ে তার একটা গতি করবেন, কিন্তু কি থেকে কি হয়ে গেল। এখন এরশাদকে কি জবাব দিবেন তিনি? আর সানিয়া, সে এখন এসে দেখলে কি করবে? বিগড়ে যাবে মেয়েটা। যতটুকু সানিয়াকে চিনেন তিনি এই অপমান সহ্য করতে পারবে না। তো কি ভাবছো? স্ত্রীর কথা ভাবনার জগৎ থেকে বের হন আমজাদ চৌধুরী। তার দিকে না তাকিয়ে জবাব দেন, সেটা জেনে তোমার কি দরকার? সালেহা চৌধুরী তার সামনে গিয়ে হাত দুটো ধরে বলেন, এই বুড়ো বয়সে এসে তোমার রাগ ভাঙাতে হবে আমায়? এই কথা শুনে না হেসে পারেননি আমজাদ চৌধুরী। হাসি থামিয়ে অভিমানী সুরে বলেন, তুমি তো এই বুড়োকে একা রেখে চলে যেতে চেয়েছিলে। ভয় দেখিয়েছিলাম, আমি জানতাম তুমি আমায় যেতে দেবে না। কাজটা ভালো করনি তুমি সালিহা, আদির শাস্তি পাওয়া উচিত ছিল। এভাবে বিয়ে করে বউ নিয়ে আসা ওর উচিত হয়নি। আমাদের সমাজে একটা দাম আছে, মানুষ শুনলে কি বলবে? আর এরশাদকে কি জবাব দিব আমি? ওকে বের করে দেওয়া উচিত ছিল। আমজাদ চৌধুরী হাত ধরে সালেহা চৌধুরী তাকে বিছানার উপর এসে বসেন। মৃদু হেসে বলেন, যা হবার তা হয়ে গিয়েছে। ওদের বের করে দিলে কোথায় যাবে বলো? কোন ঘরে জামাই হয়ে থাকবে? কি করে থাকবে? মেহেরিকা বিয়ের আসর থেকে পালিয়েছে তোমার ছেলের জন্য। মানে? মেয়েটা তোমার ছেলের ভরসায় বাড়ি ছেড়ে পালিয়েছে। বাসা কোথায় তার? ঈদগাহ। বাবা কি করে? তো কিছু জিজ্ঞাসা করিনি। কোন ফকিরি মেয়েকে নিয়ে এসছো দেখো। যে ঘরের হবে হোক, এখন সে এই বাড়ির বউ। তোমার বড় ছেলে নিজের পছন্দের বোকা একটা মেয়েকে বিয়ে করছে, আর ছোটটাও কোথায় কোথায় একটা মেয়ে বিয়ে করে একেবারে ঘরে নিয়ে উঠছে। আর কত কি দেখতে আল্লাহ জানে। বোকা হলো আমাদের মিলে অনেক ভালো। আর তুমি দেখিও মেহেরিকাও এই বাড়ির যোগ্য বউ, যেটা সে তোমাকে প্রমাণ দেবেই। আমি এসব ভাবি না, আমি ভাবছি সোনিয়ার কথা। তো ভাবার কি আছে? সে কি বাচ্চা? ওর স্বভাব তোমার অজানা নেই, বড্ড জেদি মেয়েটা। সত্যি বলতে ওকে আমার ছেলের বউ হিসেবে পছন্দ ছিল না। মেহেরিকা ঠিক আছে। 1 ঘন্টা কিভাবে বুঝলে ঠিক আছো? তোমাকে বোঝাতে পারবো না। তুমি এক কাজ করো, এত কিছু না ভেবে এরশাদ ভাইকে ফোন দাও একটা, বুঝিয়ে বলো তাকে, নিশ্চয়ই বুঝবেন তিনি। তাই করতে হবে। শুভে একটু। আদির কথায় মাথা নেড়ে জবাব দেয় মেহেরিকা, না সোফাই ঠিক আছে আমি। আমার রুমে কিন্তু বড় একটা বারান্দা আছে, ওই যে বাথরুমের পাশে। না আচ্ছা। মুড অফ? না তো, বেশি কথা বলেন কেন আপনি? ঘুমান না চুপচাপ। মেহেরিকার হঠাৎ এমন ব্যবহারে চমকে যায় আদি। তার ঘরে এসে তার সাথে উঁচু গলায় কথা বলা হচ্ছে। এই মেয়ে, সাহস আছে বলতে হবে মেয়েটার। এত রাতে বাসা থেকে পালানো অপরিচিত একটা ছেলের সাথে তার বাসায় যাওয়া, আবার সেই ছেলের নকল বউ সেজে তার বাসায় আসা, যে সেই কথা তো না। প্রচুর সাহস দরকার এতে। ফোনের রিং বেজে ওঠে আদির। হাতে নিয়ে দেখে সিরাজের কল। হ্যালো সিরাজ। শালা, কিছু জানালি না কেন? এখনো তোর কথা মনে করে ফোন হাতে নিয়েছে। পাপ্পা মারিস না আমার সাথে, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। তুই না চিনলে কে চিনবে? চম্পাও মারিস না। ওদিকের কি অবস্থা বল? মায়ের জন্য বেঁচে গিয়েছে। বাবা বের হয়ে যেতে বলেছিলেন, বের করে দিলে তো তোর ঘাড়ে চাপতাম আবার। আল্লাহ বাঁচাইছে। আর আমি বৃষ্টি ভাই ভালো আছে? সে তো মেহেরিকার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে আছে। কই মেহেরিকা? মেহেরিকার দিকে তাকাতেই দেখে সে গভীর ঘুমে আচ্ছন্ন। এত তাড়াতাড়ি কেউ ঘুমাতে পারে আদির জানা ছিল না। এই ঘুমন্ত মায়াবী চেহারাতে আদি তাকে প্রথমবার দেখেছিল। মানুষকে ঘুমন্ত অবস্থায় এত সুন্দর লাগে। কি হলো? মেহেরিকা ঘুমিয়ে পড়েছে, উঠলে আমি কল দিতে বলবো ভাবিকে। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে আদি মেহেরিকার পাশে যায়। সোফায় বসে হেলান দিয়ে ঘুমিয়ে আছে মেহেরিকা। আদি কি তাকে সেদিনের মতো কোলে নিবে? বিছানায় শুয়ে দিবে কি? ঘুম ভাঙলে সে কি মাইন্ড করবে? হয়তো করবে, কারণ এখনই সে আদির সাথে উচ্চ শব্দে কথা বলছে। কিছু না করাটাই ভালো হবে। চুলায় রান্না বসিয়েছে মিলি, কাটাকুটির কাজ শেষ। রান্নাটা সেরে ফেললেই হয়। এখন কাজের মহিলা থাকলেও প্রতিদিনের রান্না মিলিই করে। রান্না করতে বেশ লাগে তার, আলাদা একটা ভালো লাগা কাজ করে। এই রান্না খাইয়ে শ্বশুরের মন অনেকটা জয় করেছিল মিলি। না হলে আমজাদ চৌধুরী ছিলেন একেবারে প্রেমের বিয়ে বিরোধী। কম ঝামেলা পোহাতে হয়নি আরিফ আর মিলিকে। 2 বছর আগে আরিফের সাথে ফেসবুকে পরিচয় হয় মিলির। আস্তে আস্তে কথা বলা, ভালো লাগা, বন্ধু হওয়া, তারপরে এক সময় দেখা করা। সেই প্রথম দেখার কথা ভাবলে এখনো বুকটা ধুকধুক করে ওঠে। মিলি নীল গাউন আর আরিফ নীল শার্ট পরে দেখা করতে গিয়েছিল। মিলি তখন ডিগ্রি 2য় বর্ষের ছাত্রী, আর আরিফ নতুন নতুন বাবার ব্যবসায় হাত লাগিয়েছে। দেখা হওয়ার পর ফেসবুক থেকে মোবাইলে অডিও কলে বেশি কথা হতো তাদের। দিন যত বাড়ে আরো আপন হয় তারা।
আস্তে আস্তে কথা বলা অডিও কল থেকে ভিডিও কলেই বেশি হতো। মিলি উপলব্ধি করতে পেরেছিল সে আরিফকে ভালোবাসে, কিন্তু আরিফ মুখ ফেরে কিছুই বলতো না। এতদিন অপেক্ষা করার কি কোনো মানে হয়? 7-5 না ভেবে মিলি প্রপোজ করে বসে আরিফকে। সেই দিন মিলির প্রপোজ পেয়ে আরিফ মেয়ের মতো বলেছিল তার ভাবার জন্য কিছুদিন সময় দরকার। 4 দিন ভেবে আরিফ মিলির প্রস্তাবে রাজি হয়। কলিং বেলে শব্দ হতেই ভাবনার জগৎ থেকে বের হয় মিলি। চুলোয় আঁচ কমিয়ে দিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে যায় সদর দরজার দিকে। সানিয়া দিবা চলে এসেছো তোমরা? কথার জবাব না দিয়ে সানিয়া বলে, মিলি ভাবি আদি এসেছে? এসেছে। কি তোমরা কেউ ফোন কেন দাওনি আমায়? আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সানিয়া এগোতে থাকে আদির রুমের দিকে। সানিয়াকে ওভাবে যেতে দেখে দিবা হেসে মিলির উদ্দেশ্যে বলে, দেখেছো ভাবি সানিয়া আপনি কেমন? আমার ভাইয়া পাগল। পাগল হয়ে লাভ নেই আর। মানে? তোমার ভাই তো একা আসেনি। বুঝলাম না কিছু। তোমার ভাই বউ নিয়ে এসেছে। কি? জি, রুমে আছে এখন। সানিয়া দেখি কি ধামাকা করে দেখো। কি বলছো ভাবি? আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি বুয়াকে রান্নাটা দেখতে বলে আসি, তামাশা মিস করা যাবে না। সানিয়া প্রায় ছুটেই যায় আদির রুমের দিকে। দরজার পাশে এসে রুমের ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলে, আদি। আদি রুমের মাঝে পায়চারি করছিল। হঠাৎ সানিয়াকে দেখে থমকে যায় সে। এই সেই সানিয়া যার হাত থেকে বাঁচার জন্য তাকে প্রথমে পালাতে হয়েছে, বাড়ি ছাড়া করতে হয়েছে, আর এখন সবাইকে মিথ্যে বলে নকল বউও ঘরে তুলতে হয়েছে। আর কোনো কথা না বলে সানিয়া ছুটে এসে আকস্মিকভাবে জড়িয়ে ধরে আদিকে। সানিয়ার এমন কাণ্ডে আদি কি করবে ভেবে পাচ্ছে না। সানিয়া আরো শক্ত করে আদিকে জড়িয়ে ধরে বলে, আদি আদি আদি, কই ছিল তুমি? কতগুলো কথা বলার আছে তোমার সাথে। এভাবে হবু বউ রেখে কেউ বাইরে বাইরে টোটো করে? সানিয়ার কথাগুলো শুনে আদি ভয়ে জমে যায়। আপাতত সানিয়াকে তার ভূত ছাড়া কিছুই মনে হচ্ছে না। আদিকে চুপ থাকতে দেখে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে সানিয়া বলে, সরি, আমার আসলে তোমাকে এভাবে জড়িয়ে ধরা ঠিক হয়নি। দি তুমি। সানিয়া কথা বাড়ানোর আগে চোখ যায় তার সোফায় ঘুমন্ত অবস্থায় মেহেরিকার দিকে। এত সুন্দরী একটা মেয়েকে এখানে দেখে কি করছে ভেবে মনে খুব রেখে ওঠে সানিয়ার। আদির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কে এটা আদি? এতক্ষণে দিবাকে নিয়ে মিলি আদির দরজার পাশে উকি দিতে চলে আসে। পুরো বিষয়টা দিবার মাথার উপর দিয়ে গেলেও মিলি মজা নিতে প্রস্তুত আছে। কি হলো আদি? কে এই মেয়েটা? আমতা আমতা করে আদি জবাব দেয়, ও মেহের। নাম জানতে চাইনি আমি আদি। কি সম্পর্ক তোমার সাথে? এখানে কি করছে? আমার স্ত্রী। স্ত্রী? কথাটা হজম হচ্ছে না সানিয়ার। আদির স্ত্রী ওই মেয়ে কি করে হবে যেখানে ওর সাথে আদির বিয়ে ঠিক হয়েছে? ছোট ছোট চোখে আদির দিকে তাকিয়ে সানিয়া বলে, তোমার কোনো বান্ধবী তাই না? মজা নিচ্ছ তুমি আমার সাথে? মজা নিচ্ছ। সানিয়ার অবস্থা দেখে শান্ত গলায় আদি বলে, দেখো সানিয়া, ওর সাথে আমার আগে থেকে সম্পর্ক ছিল। তোমার সাথে বিয়েতে আমি মত দিইনি, কিন্তু বাবা আমাকে জোর করার কারণে মেয়েরকে বিয়ে করে আমার ঘর উঠাতে হয়। আদির মুখে এসব কথা শুনে নিজের রাগ সংযত করতে না পেরে সানিয়া উচ্চ শব্দে বলে ওঠে, তামাশা করো তোমরা আমার সাথে? তামাশা? সানিয়া, আস্তে কথা বলো, মেয়ের ঘুমোচ্ছে। আমার কষ্টে বুক ঝাঁঝরা হয়ে গিয়েছে, তোমার সেই খেয়াল নেই? ওই মেয়ের ঘুম নষ্ট হবে সেই খেয়াল তোমার? চলো বাইরে, চলো বাইরে কথা হবে। লম্বা একটা দম ফেলে সানিয়ার হাত ধরে আদি তাকে টানতে টানতে বলে, এই মেয়ে ওঠ, কথা আছে তোর সাথে, ওঠ বলছি। সানিয়া নিজের হাত আদির থেকে ছাড়িয়ে মেহেরিকার পাশে গিয়ে বলে, মেয়ের শরীর ভালো না সানিয়া, পরে ডেকো, ওকে? সানিয়ার কাণ্ড দেখে আদির রাগ বাড়তে থাকে। সে সানিয়ার পাশে এসে বলে, এই মেয়ে, তোকে উঠতে বলছি আমি। আদিকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে সানিয়া এক প্রকার চেঁচিয়ে বলে। গভীর ঘুমে আচ্ছন্ন ছিল মেহেরিকা। এতক্ষণ কানের পাশে এত কথা তার ঘুম ভাঙাতে পারেনি, কিন্তু সানিয়ার শেষ কথাটি এতটাই তীব্র হয়েছে যে ঘুম নাক ভেঙে উপায় নেই। ধীরে ধীরে চোখ খুলে সে দেখতে পায় একটা মেয়ে তার পাশে রাগী চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। মেহেরিকা চোখ জোড়া কচলাতে কচলাতে বলে, কে আপনি? মেহেরিকার কথা শুনে সানিয়ার রাগ দ্বিগুণ হয়ে যায়। আচমকা মেহেরিকার হাত ধরে টেনে তাকে সোফা থেকে তুলে নিজের পাশে দাঁড় করায়। এদিকে আদি এগিয়ে এসে তাদের পাশে বলে, সানিয়া, ওর হাত ছাড়ো, যা বলার আমায় বলো। আদির কথার জবাব না দিয়ে মেহেরিকার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে সানিয়া বলে, আমি কে? আমার সংসার, আমার আদি রুমে এসে আমাকে বলছিস আমি কে? তুই কে সেটা বল। পেছন থেকে সালেহা চৌধুরী দিবা আর মিলির সাথে রুমের ভেতর ঢুকতে ঢুকতে বলেন, ও হলো এই বাড়ির ছোট বউ। সালেহা চৌধুরী পাশে গিয়ে সানিয়া বলে,
আন্টি কি বলছেন আপনি? আদির বউ আমার হওয়ার কথা ছিল, তাই না? ওই মেয়ে কিভাবে হলো বলুন? তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, হয়নি। মেহেরিকার সাথেই ওর বিয়ে হয়েছে, আর এই সত্যিটা তোমায় মানতে হবে। সালেহা চৌধুরীও তার বিপক্ষে। কিছু কি আর হাতে নেই তার? যে আদির জন্য নিজেকে পরিবর্তন করেছে সেই আদি নাকি অন্য কারো? তাই যদি হয় তাহলে তাকে ঠকালো কেন? দাঁতে দাঁত চেপে সালেহা চৌধুরীর উদ্দেশ্যে সানিয়া বলে, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। আমাকে ঠকিয়ে এত সহজে ছাড় পাবেন ভেবেছেন আপনারা? সবাইকে চুপ দেখে সানিয়ার রাগ আরো বেড়ে যায়। চেঁচিয়ে বলে ওঠে, মানি না আমি, এই বিয়ে আমি মানি না। সালেহা চৌধুরী ধমকের সুরে বলেন, আস্তে কথা বলো, তোমার চিৎকার চেঁচামেচি আমাদের রুম পর্যন্ত যাচ্ছে, শুনেই আমি এসেছি। বাসায় মুরব্বি আছে, সেই খেয়াল নেই তোমার? চুপচাপ থাকো, তোমার বাবা আসলে কথা হবে। এসো এখন। আমি আদি রুম ছেড়ে কোথাও যাব না। কথাটি শুনে মিলি বলে ওঠে, এই যে সানিয়া, বেহায়াপনা করবে না একদম। আদির রুমে থাকার অধিকার একমাত্র ওর বউয়ের। চলো তুমি। দাঁত মুখ খিচে সানিয়া বলে, বললাম তো আমি যাব না, এখানেই থাকবো। সালেহা চৌধুরী শান্ত গলায় বলেন, দেখো মা, জেদ করে না, আসো। দিবার রুমে চলো, আমি তোমাকে। সালেহা চৌধুরীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সানিয়া। তিনি কিছু বলছেন বুঝতে পারলেও শুনছে না সে কিছুই। সবকিছু ঝাপসা লাগছে তার। হঠাৎই সানিয়া মাটিতে লুটিয়ে পড়ে সকলের সামনে। ঘটনার আকস্মিকতা সবাই হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে সালেহা চৌধুরী আদির উদ্দেশ্যে বলেন, ওকে কোলে নে আদি। মানে? দেখছিস তো মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছে। যতই গলাবাজি করি, ওর এই অবস্থার জন্য আমরা দায়ী। কোলে তুলে দিবার রুমে নিয়ে চল, পাশেই তো। যাচ্ছে। আদি কোলে তুলে সানিয়াকে নিয়ে এগিয়ে যায় দিবার রুমের দিকে। আদির পিছু পিছু সালেহা চৌধুরী আর মিলি গেলেও দিবা থেকে যায় আদির রুমে। মেহেরিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার পাশে এসে বলে, আমার ভাইয়ার পছন্দ এত ভালো। দিবার কথায় মৃদু হেসে মেহেরিকা বলে, কেমন আছো? আছি ভালো। ভাবি তুমি কিছু মনে করো না, সানিয়া আপি আদি ভাইয়াকে ভালোবাসে, তাই একটু পাগলামি করছে। আরে না, ঠিক আছে। আচ্ছা তুমি আরাম করো, আমি সানিয়া আপির কাছে যাই। একটা চায়ের দোকানে বসে আছেন কাশেম আহমেদ। বাসায় বসে বউয়ের প্যানপ্যানানি শোনার চেয়ে এখানে বসে থাকাটাই শ্রেয়। চায়ের দোকানে কাশেম আহমেদকে বসে থাকতে দেখে কয়েকজন লোক এসে ভিড় করে। একজন তার দিকে তাকিয়ে বলে, বাসায় বুঝি বউ শান্তিতে থাকতে দিচ্ছে না? হঠাৎ এমন প্রশ্নে চমকে যায় কাশেম আহমেদ। শান্ত গলায় বলেন, চা খেতে এসেছি। মেহেরিকা পালাইছে বলে ঘরে চা খাওয়া বন্ধ হয়ে গেছে নাকি? কথাটি বলে হো হো শব্দে হেসে ওঠে সকলে। হাসি থামিয়ে আবারও কাশেম আহমেদের উদ্দেশ্যে বলে, তোমার মেয়ে কোথায়? বিয়ের আসর ছেড়ে পালায় কোন বেটার কাছে গেছে? এই পর্যায়ে ফুঁসে ওঠেন কাশেম আহমেদ। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলেন, আমার মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলবেন না কেউ। কারো বিপদে এভাবে হাসি তামাশা করা উচিত না। তোমাদের ঘরেও মেয়ে আছে, কখন কি হয়ে যায় কে বলতে পারে। দরজা টেনে দিয়ে বিছানায় এসে বসে মেহেরিকা। সানিয়া মেয়েটা বোধহয় অনেক কষ্ট পেয়েছে, পাবেই তো। তার ভালোবাসার মানুষ অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। ভালোবাসা হারানোর কষ্ট আদি না বুঝলেও সে বুঝে ভালো করে। রাজীবকে হারিয়েছে সে। অনেক বেশি ভালোবাসতো বলে রাজীবের এমন আচরণের পরেও সে রাজীবকে ভুলতে পারছে না। মেহেরিকা বিছানায় শরীরটা এড়িয়ে দেয়, চোখজোড়া বন্ধ করে আবারও ঘুমানোর চেষ্টা করে। কিন্তু সানিয়ার এমন ব্যবহার তার মনকে অস্থির করে তুলেছে। মেয়েটা তার মতো কষ্ট পাচ্ছে কি? রাজীব যখন তাকে বলেছিল সে তাকে নয় অন্য একটা মেয়েকে খুব তাড়াতাড়ি বিয়ে করবে, তারও অনেক কষ্ট হয়েছিল। এত কিছুর পরেও রাজীবের সাথে কাটানো সময়ের কথা মনে পড়লে সব রাগ পানি হয়ে যায়। ছুটে যেতে ইচ্ছে করে রাজীবের কাছে। সেই দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যেত। রাজীবের কথা ভাবতে ভাবতে মেহেরিকা উল্টাতে থাকে স্মৃতির পাতা। রাজীবের সাথে যখন তার প্রথম দেখা হয় সেদিন ছিল পহেলা বৈশাখ। লাল পাড়ে সাদা শাড়ি পরে বান্ধবী আনিকার সাথে ঈদগাহ বৈশাখ মেলায় এসেছিল মেহেরিকা। জমজমাট মেলা হয়েছিল সেইবার। আর ওইখানেই প্রথম তার সাথে দেখা হয় রাজীবের। খুব বেশি সময় আগের কথা নয় এসব, 2 বছর আগের কথা। সেই বৈশাখী মেলায় আনিকার বয়ফ্রেন্ডও এসেছিল, আর তার সাথেই আসে রাজীব।
আনিকা তার বয়ফ্রেন্ডের সাথে কিছু সময় একা কাটানোর জন্য মেহেরিকাকে রাজীবের সাথে থাকতে বলেছিল। আর তখনই রাজীব আর মেহেরিকার প্রথম কথা হয়। আপনার নামটা জানতে পারি? জি, মেহেরিকা। অনেক সুন্দর নাম। ধন্যবাদ। আমার নাম জিজ্ঞেস করবেন না? বলেন। রাজীব। ও, পড়াশোনা করেন? অনার্স প্রথম বর্ষে। আমার ছোট অনেক, তুমি করেই বলি। আচ্ছা। তোমার বাসা ঈদগাহতেই? আমারও। ও, এভাবে আর কতক্ষণ প্রশ্ন করতে ভালো লাগে? একটু মন খুলে কথা বললে কি হয়? এটা লজ্জা পাচ্ছে নাকি রাজীবের সাথে কথা বলার ইচ্ছে নেই সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু তার তো ইচ্ছে করছে মেহেরিকার সাথে অনবরত কথা বলতে, তার কথা শুনতে। প্রথম দেখাতেই অনেকখানি ভালো লাগা কাজ করেছে মেহেরিকার জন্য। সে কি মেহেরিকাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে? হয়তো হ্যাঁ, সমস্যা আছে। শুধু সে ভালোবাসতে তো হবে না, মেহেরিকারও বাসতে হবে, না হলে তাকে আপন করে পাবে কি করে? আপন মনে এসব ভেবে মেহেরিকার দিকে তাকিয়ে রাজীব বলে, তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? লাগছে না। এভাবে শাড়ি পরে অপরিচিত একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলতে কি ভালো লাগে? একদম না। উফ, আনিকাটা তাকে কোন ঝামেলায় ফেলে চলে গিয়েছে। কথাগুলি রাজীবকে শোনানোর ইচ্ছে থাকলেও না শুনিয়ে মুখে অনেক কষ্টে হাসি এনে মেহেরিকা বলে, না তা না, আপনি বলুন না, আমি শুনছি। মেহেরিকার হাসি দেখে রাজীব প্রায় মাতাল হওয়ার অবস্থা। তার ইচ্ছে করছে এখনই মেহেরিকার সাথে হারিয়ে যেতে। এত সুন্দর মিষ্টি হাসি কোনো মেয়ের হতে পারে তার জানা ছিল না। না, কিছুতেই এই মেয়েকে আর কারো হতে দিতে পারে না, নিজের করে রেখে দিবে আজীবনের জন্য। মৃদু হেসে রাজীব বলে, চলো না হাঁটি, এক জায়গায় এইভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। কিন্তু আনিকা। ফোন আসছে তো, কল দিবে? ঠিক আছে। মেহেরিকার পাশে হেঁটে চলেছে রাজীব। অনেক মানুষের ভিড় থাকায় মেহেরিকার খুব পাশে হাঁটার সুযোগ পেয়েছে সে। মাঝে মাঝে হাতের সাথে হাত লাগছে দুজনের। রাজীবের ইচ্ছে করছে এভাবে নয়, মেহেরিকার একটা হাত নিজের হাতের মাঝে নিয়ে অনেক দূরে হারিয়ে যেতে। কিছু দূর হেঁটে রাজীবের চোখ যায় তাজা গোলাপের দিকে। একটা পিচি ছেলে ফুলের দোকানে বিক্রি করছে। রাজীব হঠাৎ মেহেরিকার হাত ধরে তাকে টানতে টানতে বলে, তাড়াতাড়ি আসো আমার সাথে। আচমকা রাজীবের এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় মেহেরিকা। বিরক্তি নিয়ে তাকায় রাজীবের দিকে। এতক্ষণ একসাথে থাকলেও রাজীবের দিকে তাকায়নি মেহেরিকা, কিন্তু এখন তার দিকে তাকিয়ে মুখের ভাষা হারিয়ে যায় মেহেরিকার। শ্যাম বর্ণ গায়ের রং, মুখে খোঁজা খোঁজা দাড়ি, চুলগুলো কোকড়ানো, সব মিলিয়ে মায়াবী চেহারার একটা ছেলে। অনেক ছেলেই সে দেখেছে, কিন্তু মায়াবী চেহারার ছেলে এই প্রথম দেখছে সে। হাত ধরার জন্য, কয়েকটা কথা শোনানোর জন্য ইচ্ছে থাকলেও রাজীবের চেহারার দিকে তাকিয়ে সেই ইচ্ছে মরে যায় মেহেরিকার। মেহেরিকার হাত ধরে তাকে নিয়ে ফুলের দোকানটায় আসে রাজীব। হাতে কয়েকটা গোলাপ ফুল নিয়ে মেহেরিকার পেছনে গিয়ে তার খোপায় গুজে দিতে থাকে সেগুলো। তাড়াতাড়ি করে দোকানের দিকে আসায় হাঁপিয়ে ওঠে রাজীব। খোপায় ফুলগুলো গুজোর সময় তার নিঃশ্বাসগুলি মেহেরিকার ঘাড়ে এসে পড়ছিল। এক একটা নিঃশ্বাস মেহেরিকার ঘাড়ে পড়লেও তার মনে দোলা দিয়ে যাচ্ছে, সারা শরীর শিহরিত হচ্ছে। এ কেমন অদ্ভুত অনুভূতি, এ কেমন ভালো লাগা। খোপায় ফুল গুজে মেহেরিকার সম্মুখে গিয়ে রাজীব বলে, এত সুন্দর খোপায় ফুল না থাকলে কি হয় মেহের? মুচকি হেসে মেহেরিকা বলে, মেহের। এক হাত দিয়ে নিজের মাথায় নিজে একটা বাড়ি দিয়ে রাজীব বলে, মেহেরিকা হবে মেহেরিকা। কিন্তু আমি কি মেহের বলতে পারি? মন্দ না, বলতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কেন? ফুল উপহার দেওয়ার জন্য। খুশি হয়েছো তুমি? রাজীব পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে দোকানে বসা পিচ্চিটার হাতে দিয়ে বলে, আয় পুচকে, এই টাকা থেকে ফুলের দাম বাদে যা থাকবে সব তোর, মেলা থেকে কিছু কিনে নিস। ছোট ছেলেটার মুখে এমন কথা শুনে লজ্জায় মুখ লাল হয়ে যায় মেহেরিকার। মেহেরিকার মুখের দিকে তাকিয়ে রাজীব পিচ্চিটার উদ্দেশ্যে বলে। মেহেরিকার কথার জবাব না দিয়ে সামনে তাকিয়ে রাজীব বলে, নাগরদোলায় চড়বা? আতঙ্কিত মুখে তার দিকে তাকিয়ে মেহেরিকা বলে, না। কেন? আমার ভয় করে। মেহেরিকার মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয় রাজীব। রাজীবকে হাসতে দেখে সে বলে, হাসির কি আছে? তোমার চাঁদ মুখখানায় নাগরদোলার কথা শুনে এমন ফ্যাকাশে হয়ে যাবে আমার জানা ছিল না। আমার খুব ভয় লাগে। কেটে যাবে। কি? ভয় কেটে যাবে। মানে? আজ আমার সাথে চড়বা তুমি, একটুও ভয় করবে না তোমার। না, আমি চড়বো না। প্লিজ মেহের। মেহের। রাজীব তাকে মেহের নামে ডাকলে এত কেন ভালো লাগা কাজ করছে তার মাঝে? মেহের ডেকে রাজীব তাকে এখন দূরে কোথাও হারিয়ে যেতে বললেও সে কি রাজি হয়ে যাবে?
হয়তো হ্যাঁ, এসব ভেবে নিজের মনে হেসে চলেছে মেহের। কি হলো, চড়বা না? চড়বো। নাগরদোলায় পাশাপাশি বসেছে মেহেরিকা আর রাজীব। মেহেরিকার ভয় লাগলেও মনের মাঝে ভালো লাগাও কাজ করছে। প্রায় 6 বছর পরে সে আবার নাগরদোলায় উঠেছে। ভয় লাগে তার, মাথা ঘোরানো, যার কারণে চড়া হয় না। নাগরদোলা যখন ঘুরতে শুরু করে, মেহেরিকা রাজীবের শার্টের কলার চেপে ধরে বলে, প্লিজ 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 থামাতে বলুন, এটা আমার খুব ভয় করছে। মেহেরিকাদের সামনে 2টো বাচ্চা মেয়ে বসেছে, তাদের দিকে তাকিয়ে হেসে রাজীব বলে, কি ভীতু তুমি মেহের। এই দেখো, এই পিচ্ছি মেয়ে দুটো কোনো ভয় পাচ্ছে না। আমি এত কিছু জানি না, আমার খুব ভয় করছে। রাজীব খেয়াল করে মেহেরিকা তার শরীরের সাথে ঘেঁষে প্রায় জড়িয়ে ধরে এক হাত দিয়ে তার কলার চেপে ধরেছে। মেহেরিকার চোখ দুটো বন্ধ, ভয় ভয় চেহারাতে আরো বেশি সুন্দর লাগছে মেহেরিকাকে। রাজীব তার হাতের উপর হাত রেখে বলে, এখন আর ভয় করো না মেহের। আসলেই আসলেই মেহেরিকার আর ভয় করছে না, যার কারণেই প্রথম সে একটানা 5 বার নাগরদোলা চড়েছে রাজীবের সাথে। নাগরদোলা থেকে নামতেই ফোন আসে রাজীবের। হ্যালো রাজীব, তোরা কোথায়? মেলায় আছি। আমি আর আনিকার মেলার মেন গেটে আছি। মেহেরিকাকে নিয়ে চলে আয়। তোরা আরো সময় কাটাতে পারিস। আরে না, আনিকার বাসায় যেতে হবে। আচ্ছা, আমরা আসছি। মাত্র মেহেরিকার সাথে ঘনিষ্ঠ হচ্ছিল সে, আর এক্ষুনি ব্যাঘাত করতে হলো। কি হতো আরেকটু পরে বাসায় গেলে? এসব ভেবে রাজীবের মনটাই খারাপ হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। কেন? ভয় কাটানোর জন্য। ও, তোমাকে ভেবেছিলাম আমি দেমাগি মেয়ে, কিন্তু তুমি দেখি অনেক মিশুকে। যাকে ভালো লাগে তার সাথে মিশি। তার মানে আমায় ভালো লেগেছে তোমার? কিছুক্ষণ চুপ থেকে মেহেরিকা বলে, না লাগার কারণ নেই। ঘড়িতে সময় রাত 2টা। মেহেরিকার চোখে ঘুম নেই, নির্ঘুম থেকে রাজীবের কথা ভাবতে ইচ্ছে করছে তার। কিছু সময়ের পরিচয় কাউকে এতটা ভালো লাগতে পারে সেটা জানা ছিল না মেহেরিকার। আচ্ছা, রাজীবেরও কি তাকে ভালো লেগেছে? যদি লাগে তাহলে কিছু বলেনি কেন? অবশ্য সে নিজেও কিছু বলেনি, কিন্তু রাজীবের তো বোঝা উচিত ছিল। সে মেয়ে হয়ে কিভাবে বলবে? ছেলের থেকেই বলতে হয়। এসব ভেবে নিজের মনে হেসে চলেছে মেহেরিকা। কি আবল তাবল ভাবছে সে। কি বলবে রাজীব? সেই বা রাজীবকে কি বলবে? ঘোড়ার ডিম। না, নামাতে হবে। রাজীব নামের ভূত মাথা থেকে নামাতে হবে। সকাল 9টা। রাজীবের মা কুলসুম হক এসে দেখেন তার ছেলে এখনো ঘুমোচ্ছে। রাজীব, এখনো ঘুমাচ্ছিস তুই? উঠ বলছি। ওহ মেহের, আর একটু ঘুমোতে দাও। মেহের? কে মেহের? এই রে, কি বলে ফেলেছে সে? জিভে কামড় দিয়ে এক লাফে বসে পড়ে রাজীব, আর চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, নতুন একটা নাটক দেখছিলাম আম্মা, ওখানের নায়িকার নাম মেহের। ছেলের দিকে তাকিয়ে কুলসুম হক বলেন, আচ্ছা তাই? তা নায়কের নাম বুঝি রাজীব ছিল? কথাটি শুনেই লজ্জায় মাথা নিচু করে রাখে রাজীব। ছেলের পাশে কুলসুম হক বসে বলেন, কে এই মেয়েটা? কোন মেয়ে? ভনিতা না করে বলবি? রাজীবের কাছে কোনো সাড়া না পেয়ে কুলসুম হক বলেন, ঠিক আছে, বলিস না, আমি গেলাম। কথাটি বলে কুলসুম হক বিছানা ছেড়ে উঠতে চায়, আর ঠিক তখনই রাজীব তার হাত ধরে বলে, আমি ভালোবাসি ওকে। বিকালে উঠানে বসে ভাই বোনদের সাথে খুনসুটি করছে মেহেরিকা। হঠাৎ সদর দরজার দিকে চোখ যেতেই চমকে যায় সে। দরজার পাশে দাঁড়িয়ে আছে রাজীব, সাথে একজন বয়স্ক মহিলাও দেখা যাচ্ছে। দরজা খোলা থাকায় মেহেরিকা তাদের স্পষ্ট দেখতে পায়। তাদের দেখে মেহেরিকা এগিয়ে যায় সদর দরজার দিকে। আপনি? দুঃখিত মেহের, এইভাবে তোমাকে না জানিয়ে আসা আমার উচিত হয়নি। কিন্তু আপনি এখানে কেন? মার মা তোমার মেয়ের সাথে দেখা করতে এসেছেন। আর কোনো কথা না বলে কুলসুম হকের পাশে গিয়ে মেহেরিকা তাকে পায়ে ধরে সালাম করে বলে, ভালো আছেন আন্টি? হ্যাঁ, তুমি ভালো আছো? জি ভালো আছি। আসুন না, মা ভেতরে আছেন। কুলসুম হক মেহেরিকার সাথে ভেতরে ঢুকেন। চোখ মুনিয়াদের দিকে যেতেই তিনি জিজ্ঞেস করেন, এরা কারা? আমার ভাই বোন। ভাই? মেহেরিকার তুলনায় তার ভাইকে বেশ ছোট লাগছে। 2-3 বছরের একটা ছেলে মেহেরিকার ভাই কি করে হয়? কুলসুম হকের মাথায় আসছে না। কুলসুম হক মেহেরিকার সাথে ড্রয়িং রুমে এসে বসতেই সেখানে প্রবেশ করে মেহেরিকার মা রেশমা আহমেদ। তাদের দেখে রেশমা আহমেদ বলেন, মেহমানের সাথে এমন ব্যবহার মানুষ করে জানা ছিল কুলসুম হকের। শান্ত গলায় জবাব দেন, আমরা আসলে মেহেরিকার বাবা মার সাথে কথা বলতে এসেছি। বাইরে থেকে বাসায় ঢুকে কাশেম আহমেদ তাদের উদ্দেশ্যে বলেন, আমি মেহেরিকার বাবা, বাসার পাশেই আমার দোকান। আপনাদের বাসার ভেতরে ঢুকতে দেখে আসলাম, কিন্তু আপনাদের চিনলাম না। কোন দরকারে এসেছেন কি? জি, বসুন না আপনারা।
সোফায় কুনসুম হক বসতে বসতে মেহেরিকার উদ্দেশ্যে বলেন, মা তুমি ভেতরে যাও, তোমার বাবা মার সাথে কথা আছে আমার। জি। রেশমা আহমেদও তাদের পাশে এসে বসেন। ভ্রুকুচকে বলেন। কথাটি শুনে কাশেম আহমেদ বলে ওঠেন, আর রেশমা যা বলতে এসেছেন বলতে দাও ওনাদের। রেশমা আহমেদের কথা গুরুত্ব না দিয়ে কুনসুম হক বলেন, আমাদের বাড়ি আপনাদের পাশের এলাকায়। আমার স্বামী সরকারি চাকরিজীবী। আসলে আপনার মেয়েকে আমার ছেলে পছন্দ হয়েছে। ও মেহেরিমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমার ছেলে মাস্টার্স করছে এখন। মাস্টার্স শেষ হলেই সেও চাকরি করবে। ততদিন যদি আপনারা মেহেরিমাকে অন্য কোথাও বিয়ে ঠিক না করতেন। কাশেম আহমেদ কিছু বলার আগেই রেশমা আহমেদ বলেন, জি। কাশেম আহমেদ বিরক্তি মুখে বলেন, রেশমা তুমি ভেতরে গিয়ে ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো, যাও ভেতরে। রেশমা আহমেদ ভেতরে যেতেই কাশেম আহমেদ বলেন, কিছু মনে করবেন না ওর কথায়। না ঠিক আছে। আসলে আপনাদের কিছু কথা জানা দরকার। জি বলুন। মেহরিকার যখন এসএসসি পরীক্ষা শেষ হয় ক্যান্সারে ওর মা মারা যায়। এখন যাকে দেখেন সে আমার দ্বিতীয় স্ত্রী। এখন বুঝেছেন কুনসুম হক কেন মেহেরিকার ভাই তার তুলনায় এত ছোট। ছোট একটা নিঃশ্বাস ফেলে কাশেম আহমেদ আরো বলেন, ওর মায়ের চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়ে যায়। বর্তমানে আমি বাসার পাশে মুদি দোকান দিয়ে সংসারে খরচ চালাচ্ছি। মেহেরিকা আমার মেয়ে বলে বলছিলাম, খুব ভালো মেয়ে সে। মেহেরিকা আর মুনিয়া আমার প্রথম স্ত্রীর সন্তান। ছোট একটা ছেলে আছে, আমার নাম মিন্টু। ওদের নিয়ে কোনো মতে দিন কেটে যাচ্ছে আমার। সব কিছু জানার পর যদি আপনার ভালো লাগে জানাবেন, তারপর না হয় মেহেরিকার সাথে কথা বলা যাবে। ভেবেছিল ভালো কোনো পরিবারের একমাত্র ছেলে বিয়ে দিবেন কুনসুম হক, কিন্তু এখানে একে তো অভাবী, তার উপর সৎ মা। মনটাই খারাপ হয়ে যায় তার। ফ্যাকাশে মুখ নিয়ে কাশেম আহমেদের উদ্দেশ্যে বলেন, জি আমরা আজ আসি। এভাবে খালি মুখে যাবেন না প্লিজ। আরেকদিন আসবো, আজ উঠি। মেহেরিকার রুমে গিয়ে রেশমা আহমেদ বলেন, কোন ছেলে? না, বিয়ের প্রস্তাব। কথাটি শুনে চমকে যায় মেহেরিকা। রাজীবের বউ হবে সে? এটা কি স্বপ্ন নাকি সত্যি? এত তাড়াতাড়ি কি করে সম্ভব? মেহেরিকার কাছ থেকে কোনো জবাব না পেয়ে রেশমা আহমেদ বলেন। কিছু না বলে ছুটে যায় মেহেরিকার ড্রয়িং রুমে, কিন্তু সেখানে তার বাবা ছাড়া কাউকে দেখতে না পেয়ে বলে, ওনারা কোথায় বাবা? চলে গিয়েছেন। ও, কেন এসেছিলেন? তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন, কিন্তু আমাদের পরিবারের অবস্থা আর তোর মা নেই জেনে কিছু না জানিয়ে চলে গিয়েছেন। স্বপ্ন দেখার আগেই ভঙ্গ হলো মেহেরিকার। তাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের এমন উদাসীন স্বপ্ন দেখা আসলেই উচিত নয়। হতাশ হয়ে নিজের রুমের দিকে পা বাড়ায় মেহেরিকা, কিন্তু কাশেম আহমেদের ডাকে দাঁড়িয়ে পড়ে সে। ছেলেটাকে চিনিস? আনিকার সাথে বৈশাখী মেলায় গিয়েছিলাম কাল, ওখানেই পরিচয়। ও, ভালো লেগেছে? চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকে মেহেরিকা। চুপ করে থাকা সম্মতির লক্ষণ, এমনটাই জানেন কাশেম আহমেদ। ছোট একটা নিঃশ্বাস ফেলে বলেন, ভাগ্য থাকলে ঘুরে ফিরে চলে আসবে আবার। জামা নিজের রুমে যা এখন। এইভাবে হুট করে কেন চলে এলে আম্মা? কি করব? কেমন পরিবারের মেয়ে তুই পছন্দ করেছিস? অভাবের শেষ নেই। শুধু তা নয়, সৎ মা আছে মেয়ের। কেমন খারাপ ব্যবহার ওই মহিলার। মেহেরকে কেমন লেগেছে তোমার? খানিকক্ষণ চুপ থেকে কুনসুম হক জবাব দেন, বেশ সুন্দরী সে, কিন্তু সুন্দর দিয়ে কি সব কিছু হয়? তুই আমাদের একমাত্র ছেলে, কত আশা ভরসা আছে তোকে নিয়ে। তুই ভেবে দেখ, এই মেয়েকে বিয়ে করলে কত ঝামেলা পোহাতে হবে তোকে। কি ঝামেলা? কি ঝামেলা? যে অভাবী তারা, বিয়ের পর পুরো ফ্যামিলির খরচ চালাতে হবে তোকে। কোনো জামাই আদর পাবি না, কেমন শাশুড়ি পাবি দেখেছিস তো। কিন্তু মা, মেহেরের দোষ কোথায় এতে? মেহেরিমার দোষ আছে আমি বলেছি না? তবে কি বলতে চাইছো তুমি? আমি ওই বাড়ির মেয়েকে বউ করে আনতে চাই না। এটাই তোমার শেষ কথা? শান্ত গলায় রাজীব বলে, ঠিক আছে, এনো না। মাস্টার শেষে আমি দূরে কোথাও চলে যাব। কোনো দিনও বিয়ের কথা বলবে না আমায়। রাজীব। আর কোনো কথা না বলে রাজীব বাসার বাইরে চলে যায়। মেহেরিকা ভেবে চলেছে কিভাবে রাজীব তার বাসার ঠিকানা পেয়েছে। আনিকা দিয়েছে কি? হয়তো হ্যাঁ, রাজীব যে এমন একটা কাণ্ড করবে কল্পনাও করেনি সে। সরাসরি মাকে নিয়ে প্রস্তাব দিতে চলে এসেছে রাজীব। সাহস আছে বলতে হয় ছেলের, কিন্তু লাভ হলো কি? প্রাপ্তির খাতায় শূন্য ছাড়া কিছুই নেই।
আচ্ছা, আনিকা কি রাজীবকে বলেনি তার পরিবার সম্পর্কে? বললে সবটা জেনে বিয়ের প্রস্তাব নিয়ে আসতো তারা। এভাবে হুট করে এসে হুট করে নিশ্চয়ই চলে যেত না। মেহেরিকা, আনিকার ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় সে। আরে তুই ভেতরে আয়, বস আমার পাশে। আনিকা তার পাশে এসে বিছানার উপর বসতে বসতে বলে, রাজীব ভাইয়া এসেছিল? তুই জানতি সে আসবে? আমাকে দুপুরের দিকে আমার বস ফোন করে তোর বাসার ঠিকানা নেয় রাজীব ভাইয়ার জন্য। তার মা আসবে বলেছে সাথে। আমাকে নিষেধ করেছিল তোকে না বলার জন্য, যদি তুই আসতে নিষেধ করিস তাদের, তাই আমি বলিনি। তা তোর বাসায় মেনেছে? তোর কি ভালো লাগে রাজীব ভাইকে? আমার আর আমাদের মতের কথা বাদ দে, তারা আমাদের পারিবারিক অবস্থার কথা শুনেই চলে গিয়েছেন। বলিস কি? মেহেরিকার মুখের দিকে ভালোভাবে তাকিয়ে আনিকা প্রশ্ন করে, তোর ভালো লেগেছে তাই না রাজীব ভাইয়াকে? ছলো ছলো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেহেরিকা জবাব দেয়, কিন্তু সে আমার ভাগ্যে নেই হয়তো। 7 দিন পার হয়ে যায়, কিন্তু মেহেরিকার মাথা থেকে রাজীব নামক ভূত নামেনি এখনো। নিজের রুমে বসে বৈশাখীর দিনের কথা ভাবছিল সে। আসবো মা? বাবার ডাকে মৃদু হেসে মেহেরিকা জবাব দেয়, আসো বাবা। মেয়ের পাশে বসে কাশিম আহমেদ একটা মোবাইলের বক্স তার দিকে এগিয়ে দিয়ে বলেন, এটা তোর জন্য। মেহেরিকা হাতে বক্সটি নিয়ে বলে, মোবাইল? খুশি হলেও টাকা খরচ করে এটার কি দরকার ছিল ভেবে মুখটা কালো হয়ে যায় মেহেরিকার। কিরে মা, টাকা নিয়ে ভাবছিস? কি দরকার ছিল বাবা এটার? খুব দরকার ছিল। কোনোদিন মুখ ফুটে কিছু চাসনি তুই? এই বয়সে একটা মোবাইলও না থাকলে কি হয়? কিন্তু বাবা, সিমও আছে ভেতরে, আপদ বিপদ বান্ধবীদের সাথে কথা বলার জন্য। আগে মা, আমি জানি। ধন্যবাদ বাবা তোমাকে। পরের দিন কলেজ থেকে ফিরে নতুন মোবাইল নিয়ে গেমস খেলতে ব্যস্ত হয়ে যায় মেহেরিকা। ভালোই হয়েছে বাবা তাকে মোবাইলটা দিয়েছে। আজ তার সব বান্ধবীদের মোবাইল নাম্বার নিয়ে এসেছে সে। এখন থেকে সেও তাদের মতো ঢং করে ছবি তুলতে পারবে, এটা মনে হতেই হাসিতে মুখ ভরে যায়। কি ভাবে হেসে হেসে মোবাইল টেপার কি আছে? মায়ের কথায় গেমস খেলা বন্ধ করে দাঁড়িয়ে যায় মেহেরিকা। এত কাজ আছে ঘরে, সে খেয়াল আছে? মুনিয়ার সামনেই পরীক্ষা, তুই কি চাইছিস পড়া বাদ দিয়ে সে কাজ করুক আর তুই শুয়ে শুয়ে মোবাইল টিপবি? আমি এক্ষুনি সব করে দিচ্ছি মা, একটু আরাম করছিলাম। দেখি কি আর করছো, মোবাইল টিপে টিপে আরাম দেখাচ্ছ। রাত 1টা, মেহেরিকার মুনিয়া বেঘরে ঘুমোচ্ছে। হঠাৎ কল আসে মেহেরিকার ফোনে। রিংটোনের তীব্র শব্দে ঘুম ভেঙে যায় মুনিয়ার। চোখ কচলাতে কচলাতে বোনের উদ্দেশ্যে বলে, আপু তোর ফোন বাজে, দেখ না কে। ওহ মনু, বিরক্ত করিস না। ধর না আপু, না হলে আমার বিরক্ত লাগছে। ঘুম ঘুম চোখে না দেখে মেহেরিকা ফোন রিসিভ করে বলে, হ্যালো বল। আমি কে জানতে না চেয়ে হ্যালো বল। গলার শব্দটা শুনে চমকে যায় মেহেরিকা। কোথায় ঘুম কোথায় কি, এক রাফে শোয়া থেকে উঠে বসে সে। বলে, আপনি? কে আমি? আপনি আর কি? কে আর কি? আরে ওই যে। কোন যে? ধ্যাত, আপনি রাজীব। মেহেরিকা তার কণ্ঠ শুনেই চিনেছে তাকে। নাকি আনিকা বলেছে সে কল দিবে? না বললে অবশ্যই নিজ থেকে নাম্বার নিয়ে মেহেরিকাকে সারপ্রাইজ দিতে বলতো না। কি হলো, ঠিক ধরেছি না আমি? একদম ঠিক ধরেছো। কেমন আছেন আপনি? ভালো, তুমি? এখন অনেক ভালো। আগে কম ভালো ছিলে। না তা না। মেহেরিকার পাশ থেকে মুনিয়া বলে, এত রাতে কে আপু? তুই ঘুমাতো। ঘুমো? ঘুমাচ্ছি। বোনদের কথোপকথন শুনে রাজীব বলে, কে কথা বলে? ছোট বোন মুনিয়া। তোমার সাথে ঘুমোয়? আমি আরো দুজনেই ভয় পাই একা থাকতে। বিয়ের পর তুমি তো আমার সাথে থাকবা, তখন কি করবা মুনিয়া? কথাটি বলে জিভে কামড় বসায় রাজীব। এই রে, কি বলে ফেলেছে সে? কথাটি ঘুরানোর জন্য মেহেরিকা বলে, আমার নাম্বার কোথায় পেলেন? আনিকা আমার বন্ধুর কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে কল দেয় আমাকে, তারপর তোমার নাম্বার দেয়। ও, কিন্তু ও আমাকে না জানিয়ে। ভুল বোঝো না আনিকাকে, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা করেছে সে, যাতে তুমি খুশি হও। আপনার ফোনে আমি কেন খুশি হব? হওনি? না। সত্যি? তাহলে রাখছি, আর কখনো কল দিব না। চুপ হয়ে থাকে মেহেরিকা। সে খুশি হয়েছে, অনেক বেশি খুশি হয়েছে, কিন্তু রাজীবের মায়ের কথা মাথায় আসতেই মনটা খারাপ হয়ে যায়। তাহলে রাজীব কি তার পারিবারিক অবস্থার কথা জেনেও তাকে বিয়ে করতে রাজি ছিল? তাহলে এই 7 দিন যোগাযোগ করেনি কেন? তার মা কি রাজি নন? মেহের? মেহের,
আবার সেই ডাক। কেন এভাবে তাকে দুর্বল করে দিচ্ছে রাজীব? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলে, বলুন। আমি লাইন কাটতে পারছি না, অনেক কথা বলার আছে তোমার সাথে। বলুন। আমি তোমাকে ভালোবাসি মেহের। রাজীবের মুখে ভালোবাসি কথাটা শুনে কি করা উচিত মেহেরিকার? বুঝে উঠতে পারছে না সেও কি তাকে ভালোবাসে বলবে? এই মেহের, চুপ করে আছো কেন? আপনার আম্মু আমাকে মেনে নিয়েছে। সত্যি বলতে তোমাকে তার পছন্দ হয়েছে, কিন্তু বুঝেছি। আমি আমার আম্মাকে রাজি করিয়ে নেব মেহের। আপনি ভালো কোনো মেয়ে পাবেন, মায়ের মনে কষ্ট না দিয়ে আমাকে ভুলে যান। ভুলতে পারবো না তোমাকে। কেন নয়? আপনি আমাকে চেনেন কতদিন? ভালোবাসা কি বলে কয়ে সময় হিসাব করে হয়? আচ্ছা একটা কথা বলো, তুমি আমাকে ভালোবাসো না? না। মিথ্যে বলবে না একদম। আমাকে আনিকা সবটা জানিয়েছে, আর তাই আমি তোমার সাথে যোগাযোগ করেছি। না হলে সেদিনের ঘটনার পর তোমার সাথে আমার কথা বলতেই বিবেকে বাজছিল। কিন্তু এখন জানি তুমিও আমায় ভালোবাসো, তাহলে দূরত্ব কেন থাকবে বলো? আপনার মা। আমার আম্মাকে মানানোর দায়িত্ব আমার। তুমি শুধু একবার হ্যাঁ বলো। আপনি সত্যি আমায় ভালোবাসেন? বাসি। তাহলে শুনুন, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসলে প্রেমের সম্পর্কে জড়াতে হবে এমন কথা নেই। আপনার মা যদি রাজি হয় বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন। যদি না হয়? সেটাই বলছিলাম, যদি না হয় তাহলে প্রেম করে লাভ কি? ভালোবাসি বলে মনে শান্তি দিলেও আমার মাথায় চিন্তার সাগর সৃষ্টি করে দিয়েছে ওইসব বলে। যাক, তুমি যা বলেছো তাই হবে, তবে আমার সময়ের দরকার। কিন্তু যদি তোমার বিয়ে হয়ে যায়? হবে না। বাবা বলেছিলেন আমাকে অনার্স পাস বাসা থেকেই করাবেন যদি আমি চাই। এর চেয়ে বেশি সময় কি দরকার আপনার? মৃদু হেসে রাজীব বলে, না না, চলবে না। আজানের ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে। সেই রাতে সারা রাত কথা বলে ফোনে মেহেরিকা আর রাজীব। আজান শুনে রাজীব বলে, মেহের, নামাজ পড়ো তুমি? ফজরেরটা পড়া হয় না, উঠতে পারি না। আমি ডেকে দেবো ফোনে। আপনি পড়েন? হুম। ঠিক আছে, ডেকে দিন। আচ্ছা, আজ তাহলে রাখি। নামাজ পড়ে দোয়া করে আমাদের জন্য। হুম। ফোন রেখে মেহেরিকা শুয়ে পড়ে বিছানায়। আজ একটানা এত কথা বলেছে সে রাজীবের সাথে। কে কি বলেছে মনেই করতে পারছে না। বন্ধ হতো না যদি এই রাজীব নামক ছেলেটি ওর বর হতো। এই রে, রাজীব তো তাকে নামাজ পড়তে বলেছে, আর সে এখন শুয়ে আছে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে পড়ে মেহেরিকা নামাজের উদ্দেশ্যে। 5 মাস পর 6 বার রিং হবার পর রাজীবের কল রিসিভ করে মেহেরিকা। কথাটি শুনে কাঁদো কাঁদো কণ্ঠে মেহেরিকা জবাব দেয়, কি ব্যাপার মেহের, ফোন রিসিভ করছো না কেন? নতুন করে কিছু বলার আছে কি? এই 5 মাসে আপনি কিছু করতে পারেননি। কোনো সম্পর্ক ছাড়া এইভাবে কথা বলতে, দেখা করতে ভালো লাগছে না আমার। তুমি কোনো সম্পর্কে যেতে চাইছো না মেহের? কোন সম্পর্ক? প্রেমের সম্পর্ক? 8-4টা প্রেমের সম্পর্কের মতো স্বাভাবিক আমাদেরটা কি হবে, যেখানে শুরুতেই জেনেছি আপনার পরিবার আমাকে মেনে নেবে না? মেহের, তুমি কিন্তু আমায় সময় দিয়েছিলে, এখন কেন এসব বলছো? তোমার কি অন্য কাউকে ভালো লেগেছে? লাগলে কিছু বলার নেই আমার। আপনার মনে হয় আর কাউকে ভালো লাগতে পারে আমার? মেহের, তুমি কাঁদছো? না। এই পাগলি। আচ্ছা, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব আম্মাকে রাজি করানোর জন্য। ততদিন না হয় আমরা বন্ধু হিসাবেই কথা বলি। কথা না বলতে পারলে কষ্ট হবে যে, আমি জানি তোমারও হবে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। মেহেরিকা আর রাজীবের নিয়মিত কথা হলেও প্রেমের সম্পর্কে জড়ায়নি তারা। দেখা হলেও নির্জন কোনো জায়গায় করেনি। মেহেরিকা মেয়েটা খুব সরল। প্রথমে রাজীব তার সৌন্দর্যকে ভালোবাসলেও ধীরে ধীরে তার সরল মনটাকেও ভালোবাসতে শুরু করেছে। তাই তার আম্মা রাজি না হওয়া পর্যন্ত মেহেরিকার সম্মতি ছাড়া ইচ্ছে থাকা সত্ত্বেও সে মেহেরিকার হাতটাও ছুঁয়ে দেখতে চায় না। রাজীবের বিশ্বাস তার ভালোবাসার জোরে তার আম্মা মেহেরিকাকে একদিন ঠিক মেনে নেবেন। 9 মাস পর রাজীব ফোন দেয় মেহেরিকাকে। আজ তার খুশির সীমা নেই। ইচ্ছে করছে খুশির কারণটা মেহেরিকার কাছে গিয়ে নিজেই বলে আসতে, কিন্তু এখন তো সেই সুযোগ হয়নি। আপাতত ফোনেই কাজ সারতে হবে। মেহেরিকা ফোন রিসিভ করার সাথে সাথে রাজীব বলে ওঠে, হ্যালো 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 মেহের। কি ব্যাপার, আজ এত খুশি খুশি লাগছে? কারণ মিস মেহেরকে আমি আমার মিসেস মেহের করতে পারবো। মানে বুঝোনি? আরে এতদিনের অপেক্ষা শেষ। আম্মা তোমাকে বাড়ির বউ করার জন্য রাজি হয়েছেন। নিজের কানে শুনেও কথাটি বিশ্বাস করতে পারছে না মেহেরিকা। অবশেষে সে কি রাজীবের বউ হবে?
এই মেহের, হুম, বিশ্বাস হয় না? সত্যি বলতে না। তোমার বাবাকে বলে রাখো আজ বিকেলেই আম্মা আব্বা যাবেন তোমাদের বাসায় বিয়ের কথা বলার জন্য। আর আপনি? আসবো আমি। আপনার ইচ্ছা। আচ্ছা থাক, যাব না। এই না, আসবেন। আসবো, হবু বউকে দেখতে নিশ্চয়ই আসবো। মেহের, ঘুমিয়ে পড়েছ? রাজীবের স্মৃতিচারণ করতে করতে কখন যে এত গভীর ভাবনায় তলিয়ে গিয়েছে মেহেরিকা নিজেই বুঝতে পারেনি। আদিটাকে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে মেহেরিকা। শোয়া থেকে উঠে বসে বলে, না, ঘুমাইনি আমি। সানিয়া আপু ঠিক আছে? হ্যাঁ, সেন্স এসেছে। আমাকে ছাড়তে চাইছিল না একদম, কোনো মতো ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে চলে এসছে। উনি আপনাকে সত্যি ভালোবাসে। কি করে বুঝলে? ভালো না বাসলে এরকম পাগলামি করে না কেউ। হয়তো জেদের বসে। আমার মনে হয় ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত আপনার। কথাটি শুনেই আদির মেজাজ বিগড়ে যায়। অগ্নি দৃষ্টিতে মেহেরিকার দিকে তাকিয়ে বলে, তোমাকে টাকা দিয়ে এনেছে আমি আমার কথা শোনার জন্য, আমাকে কথা শোনানোর জন্য নয়। তাই নিজের চরকায় নিজে তেল দিতে থাকো, আমার চরকে আমাকে দিতে দাও। আদির এমন শক্ত কথা শুনেও রাগ হচ্ছে না মেহেরিকার। শান্ত গলায় বলে, ঠিক আছে। শোনো, ইরশাদ আঙ্কেল আসবেন। উনি কে? সানিয়ার বাবা। ও, আমাদের সাথে উনি কথা বলতে পারেন। হুম যা যা শিখিয়ে দিয়েছি মনে আছে তো? হুম। গুড। তবুও চেষ্টা করবে বেশি কথা না বলার জন্য। যা বলার আমি বলবো। হুম। ঠিক আছে, আমি গেলাম। কোথায়? এই রুমে। তোমার পাশে বসে থাকা ছাড়া অনেক কিছু করা যায়। তা করা যায়। আর কোনো কথা না বলে আদি বেরিয়ে যায় রুম থেকে। মেহেরিকা বুঝতে পারে সানিয়ার কথা বলায় আদির মেজাজ খারাপ হয়েছে। মেহেরিকা বিছানা ছেড়ে উঠে পড়ে। একটু হাঁটাহাঁটি করা প্রয়োজন, এখন আর ঘুম হবে না। বসা থেকে উঠতেই বিছানার পাশে থাকা টেবিলটার উপর চোখ পড়ে তার। টেবিলের উপর রাখা আছে আদির মোবাইল ফোন। মেহেরিকা মোবাইলটা হাতে নিয়ে দেখে তাতে কোনো লক দেয়া নেই। সে কি বাসার কাউকে বা রাজীবকে একটা কল দিবে? দেয়া যেতেই পারে, হয়তো তাকে খুঁজে না পেয়ে সবাই ভাবছে তার কথা। কিন্তু কাকে আগে ফোন দিবে সে? বাবাকে নাকি রাজীবকে? আপন মনে নিজে নিজেকে প্রশ্ন করে চলেছে মেহেরিকা। না, কাউকে দিবে না ফোন সে। যে বাবা তার মতের বিরুদ্ধে কি এমন একটা পাত্রের সাথে বিয়ে করিয়ে দিতে চায়, সে বাবার সাথে কি আর কথা বলবে সে? আর রাজীব, হাজারো স্বপ্ন দেখে অসময় কাছে না টেনে দূরে সরিয়ে দিয়েছে সে। সেই রাজীবের সাথে কোন আশায় কথা বলবে সে? কারোর সাথেই কথা বলবে না সে, কারোর সাথেই না। যাদের কথা এভাবে ভাবছে তারা হয়তো সে পালিয়ে যাওয়ায় হাফ ছেড়ে বেঁচেছে। কি দরকার, কি দরকার আবারও অপমানিত হবার? তার চেয়ে কষ্ট বুকের মাঝে রেখে স্মৃতি আঁকড়ে ধরে বাকি জীবন পার করে দেয়াই শ্রেয়। মেহেরিকা পায়চারি করছে সারা রুমে। ভালো লাগছে না তার কিছুই, কি করবে ভেবেও পাচ্ছে না। হঠাৎ চোখ যায় তার রুমে রাখা বুক শেলফটার উপর। এগিয়ে গিয়ে সেখান থেকে একটা বই নেয় মেহেরিকা। ভগবান এস গিডওয়ানের লেখা দ্য সোর্ড অফ টিপু সুলতান। সময় কাটানোর জন্য বই পড়ার চেয়ে ভালো কাজ আর হতেই পারে না। খুশি মনে বইয়ের পাতা উল্টাতে প্রথম পাতায় লেখা দেখে সে, শুভ জন্মদিন আদিয়াত চৌধুরী। আদিয়াত? আদিয়াত কে? আদি নয় তো? কিন্তু সে তো বলেছিল তার নাম আদি চৌধুরী। মেহেরিকা নামটা খুব বড়, ছোট নাম সুন্দর, তার মানে মিথ্যে বলেছিল আদি মেহেরিকাকে মেহের ডাকার জন্য। এইসব ভেবে আনমনে হেসে চলেছে মেহেরিকা। কিন্তু তার কাছে আদির চেয়েও আদিয়াত নামটাই বেশি ভালো লেগেছে। হোক না বড়, সে তাকে আদিয়াত বলেই ডাকবে। ছোট ভাবি। দিবাটাকে মেহেরিকা পেছনে তাকাতেই দিবা বলল, আমার সাথে নিচে চলো, সানিয়ার বাবা এসেছে। ড্রয়িং রুমে বসে আছেন এরশাদ মাহমুদ, আমজাদ চৌধুরী, সালেহা চৌধুরী, মিলি, সানিয়া, আদি। দিবার সাথে মেহেরিকা তাদের দিকে এগিয়ে আসতেই সানিয়া বলে ওঠে, আব্বু, এই মেয়েটা নাকি আদির বউ। এরশাদ মাহমুদ কিছুক্ষণ মেহেরিকার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কবে থেকে চেনো আদিকে? 2 বছর। 2 বছর পরিচয়, কি মনে হয় তোমার? তুমি আদিকে ভালো রাখার মতো যোগ্যতা অর্জন করেছো? আমার মেয়ে সানিয়া ছোট থেকেই দেখে আসছি আদিকে। তার চেয়ে বেশি আদিকে কেউ ভালো রাখতে পারবে না, আর দিরও সেটা বোঝা উচিত। আপনারা কি সবাই দীর্ঘদিন যাবৎ পরিচিত মহিলাকেই বিয়ে করেছেন? মেহেরিকা মন উল্টো একটা প্রশ্ন করে বসবে সেটা কেউ বুঝতে পারেনি। এরশাদ মাহমুদ মুখে বিরক্তি নিয়ে বলেন, মানে? কেন? এক্ষুনি বললেন যে সানিয়া আমার চেয়েও বেশি দিন ধরে আদিকে চেনে, তাই বেশি ভালো রাখতে পারবে আদিকে। তাই আমি জানতে চাইছিলাম, আপনি আর আদির বাবা কি ছোটবেলার পরিচিত মেয়েকেই বিয়ে করেছেন বেশি ভালো থাকার জন্য? মেহেরিকার কথা শুনে সালেহা চৌধুরী অবাক হয়ে যান। সুন্দরীর সাথে সাথে এই মেয়ে সাহসী আর বুদ্ধিমতীও। না হলে নতুন বউ হয়ে কারো মুখের উপর এভাবে জবাব দিতে পারে?
মুচকি হেসে মেহেরিকার উদ্দেশ্যে সালেহা চৌধুরী বলেন, না মা, আমি তো মা শ্বশুরের পরিচিত ছিলাম না, একবারই দেখা হয় আমার সাথে। আর আমি যতটুকু জানি এরশাদ ভাইয়েরও পরিচিত কারোর সাথে বিয়ে হয়নি। পরিচিত কারোর সাথে বিয়ে হলেই যে বেশি ভালো থাকবে এমন কোনো কথা নেই। তাছাড়া আদিয়াতের ভালো থাকা যদি আমার উপর নির্ভর করে, এতে কারো খারাপ লাগার কিছু আছে বলে মনে করি না আমি। আদিয়াত এই নাম মেহের কি করে জানলো? নিশ্চয়ই বাবার কাছ থেকে শুনেছে। ধ্যাত, কত গর্ব সহকারে বলেছিল সে তার নামটা ছোট, শুধুমাত্র মেহেরিকাকে মেহের ডাকার জন্যই মিথ্যে বলেছিল সে। এখন তার বড় নামটা জেনে ফেলেছে মেহেরিকা। এটা কিছু হলো? এই যে আমি ঠিক বলেছি না? মেহেরিকার প্রশ্নে মাথা নেড়ে জবাব দেয় আদি। এদিকে রাগে ফুঁসতে থাকে সানিয়া। যদি মেহেরিকাকে বিয়ে করবে তাহলে তাকে কেন আশ্বাস দেওয়া হয়েছে? এত বড় অপমান মেনে নেওয়া যায় না, কিছুতেই না। তবে আপাতত মাথা ঠান্ডা রাখতে হবে, হুটহাট কিছু করা ঠিক হবে না। নিজের রাগ সংযত করে সানিয়া তার বাবার উদ্দেশ্যে বলে, আব্বু বাদ দাও, চলো এখন এখান থেকে। আমজাদ চৌধুরী সানিয়ার উদ্দেশ্যে বলেন, আমি জানি মা তুমি কষ্ট পেয়েছো। সানিয়া এত সহজে কষ্ট পায় না আঙ্কেল। যাক, আপনি এত ভাববেন না। যেটা সানিয়ার সেটা সানিয়ার থাকবে। এখন আর কিছু বলার ইচ্ছে নেই আমার। বাবার দিকে তাকিয়ে সানিয়া আরো বলে, আব্বু আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি আসো। সোফা ছেড়ে উঠে হন হন করে সানিয়া বেরিয়ে যায় চৌধুরী বাড়ি থেকে। আমজাদ চৌধুরীর উদ্দেশ্যে এরশাদ মাহমুদ বলেন, আমি আসি তাহলে। আমি খুবই দুঃখিত এরশাদ। যা হয়েছে তাতে তোর কোনো হাত নেই, আমি জানি আমজাদ। তবুও রাত 11টা। রাতের খাবার শেষে সবাই যে যার রুমে গেলেও আদি এখনো যায়নি। সানিয়া বাসা থেকে যাওয়ার পরে মেহেরিকার সাথে আদির এখনো কোনো কথা হয়নি। নিজের নাম নিয়ে মিথ্যে বলার কারণে মেহেরিকার মুখোমুখি হতেও তার লজ্জা করছে। এদিকে আদি না আসায় মেহেরিকা শুতে পারছে না। সে কোথায় কিভাবে শোবে বুঝতেই পারছে না। কি করেছেটা কি আদিয়াত? সানিয়া চলে গিয়েছে, দরকার শেষ হয়ে গিয়েছে। একটা মেয়েকে অপরিচিত বাসায় এনে এভাবে একা ফেলে রাখার কোনো মানে হয়? হোক না সে তার নকল বউ। রাগে ফুঁসতে ফুঁসতে মেহেরিকা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আদিয়াত জাহান্নামে হলেও থাক, তার কি? সারাদিন নানান ঝামেলায় দিবা তার পিকুর সাথে ভালো করে কথা বলার সুযোগটাও পায়নি। তাই এখন নিজের রুমে ঢুকতেই দরজা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে কল দেয় পিকুকে। হ্যালো পিকু। এতক্ষণে আমার কথা মনে হলো? আর বলো না, বাসায় এত ঝামেলা। কি ঝামেলা? ছোট ভাইয়া তার গফকে বিয়ে করে বাসায় নিয়ে এসেছে। বলো কি, মেনেছে তোমার বাসায়? এসব নিয়েই ঝামেলা আর কি। বাবা মানেনি, কিন্তু মায়ের জন্য কিছু করতে পারছে না। আচ্ছা তাই? তাহলে তোমার মা আমাদেরও মেনে নেবেন। বাবা না মানলেও এভাবে সাহায্য করবেন। না মানার কি আছে পিকু? মা বাবার একমাত্র আদরের ছেলে তুমি, সব দিক দিয়ে ঠিক আছো তোমরা, অবশ্যই মেনে নেবেন সকলে। তাই যেন হয়। তোমাকে ছাড়া চলাটা কষ্ট হবে আমার। আমাকে ছাড়া তোমায় কেউ চলতে বলছে না। কাল কলেজে যাবা? দেখতে ইচ্ছে করছে তোমার। আজ না দেখলে? আমার বউ আমি দেখব, তোমার সমস্যা কি? বউ কি করে হলাম? এই আকাশ বাতাস সব সাক্ষী রেখে। পিকুর কথা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে দিবা। হাসলা কেন দিবা? বাংলা সিনেমার ডায়লগ কেন দিচ্ছ তুমি? ও, বাংলা সিনেমা হয়ে গিয়েছে? জি হ্যাঁ। আচ্ছা যাও, নিজের মতোই বলি। আজ না হয় কাল বিয়ে তো হবেই আমাদের। তাছাড়া আমি তো মন থেকে তোমাকে বউ মনেই করি, আর তাই বউ বলে ডাকতে বেশি ভালো লাগে আমার। পিকুর কথা শুনে খুশিতে দিবার চোখে পানি চলে আসে। হাতের আঙুল দিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে বলে, এই পিকু, বদলে যেও না কখনো। এমন থাকলে জানটাও দিতে পারবো। সারাদিনে আরিফকে কাছে পেয়েছে এখন মিলি। তাও আরিফ মিলির সাথে কথা বলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। আরিফ ঘুমিয়ে গিয়েছো? ঘুম ঘুম চোখে আরিফ জবাব দেয়, না। আরিফের বুকের উপর মিলি মাথা রেখে বলে, বাসায় এত ঝামেলা চলছে, আজ তাড়াতাড়ি আসতে বলেছিলাম তোমায়, তো আসোনি তুমি। অফিসে অনেক কাজ থাকে মিলি। কাজ প্রতিদিন থাকে তোমার, আমার সাথে একটু সময়ও কাটাও না। নিজ থেকে প্রপোজ করেছিলাম বলে দাম দাও না বুঝি। সারাদিন অফিসের কাজে ব্যস্ত থেকে বাসায় এসে একটু শান্তিতে থাকবে সেই সুযোগও পায় না মিলির জন্য। প্রতিদিন এক কথা শুনতে শুনতে অতিষ্ঠ সে। কিন্তু মিলি যে মেয়ে, তাকে কিছু বলাও যাবে না এখন। উল্টো কিছু বললেই রাতে কেঁদে কেটে সবাইকে জানাবে সে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আরিফ বলে, মিলি আমার ঘুম এসেছে প্রচুর। মিলি নিজের মাথা আরিফের বুক থেকে উঠিয়ে বালিশে রেখে উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। আর একটা রাত নির্ঘুম কাটবে মিলির। আগের কথা ভেবে ভেবে যে দিনগুলো পার করে এসেছে, আদৌ কি সেগুলো ফিরে পাওয়া যাবে না? ভালোবাসার মানুষটাকে আপন করে পেয়েও যেন পেল না সে।
বিছানায় শুয়ে আছে মুনিয়া। মেহেরিকার কথা বড্ড মনে পড়ছে তার। কোথায় হারিয়ে গেল তার বোনটা? সে কি পুলিশের সাহায্য নিবে? কিন্তু তার মা স্পষ্ট জানিয়ে দিয়েছে এসব পুলিশ টুলিশে ঝামেলা না করার জন্য। কিন্তু এভাবে খোঁজ না নিয়ে বসে থাকারও তো মানে হয় না। হয়তো তার বোন পাশে কোথাও আছে, অভিমান করে বসে আছে সে। তাই হবে। কিচ্ছু হয়নি মেহেরিকার, সুস্থ আছে সে, ভালো আছে সে। এসব ভেবে নিজের মনকে সান্ত্বনা দিয়ে চোখ জোড়া বন্ধ করে সানিয়া। ঘুমানোর চেষ্টা করে সে। ছাদের রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে সানিয়া। আজ তার নিজের জীবনের জন্য ভয়, ভূতের ভয় কিছুই লাগছে না। শুধুমাত্র আদিকে হারানোর ভয় পাচ্ছে সে। আচ্ছা, আদি তো বিয়ে করে ফেলেছে, তাহলে তাকে কি সে হারিয়ে ফেলেছে? না, কিছুতেই না। বিয়ে করেছে তো কি হয়েছে? ডিভোর্স নামক একটা বিষয় তো আছে, সেটাও মাথায় রাখতে হবে। আদি আর মেহেরিকার ডিভোর্স করিয়েই ছাড়বে সে। কিন্তু কিভাবে? খুব তাড়াতাড়ি বুদ্ধি না, কুবুদ্ধি বের করতে হবে। আদি আমার, আদি আমার। আপন মনে বিড়বিড় করে পা দুটো নেড়েই চলেছে সানিয়া। ঘড়িতে সময় রাত 12:30। এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে মেহের। অবশ্য সে তো শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। আনমনে এসব ভেবে পা টিপে টিপে আদি নিজের রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়। বিছানার পাশে যেতেই মেহেরিকাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় সে। আবার সেই ঘুমন্ত পরী। এত বেশি মায়াবী লাগে কেন তাকে ঘুমন্ত অবস্থায়? ঘুমিয়ে এসে কি পরীদের রাজ্যে ভ্রমণ করতে যায়, যার কারণ তার মুখটা আনন্দে চিকচিক করে? হবে হয়তো। না, আর বেশিক্ষণ তাকানো যাবে না, না হলে মাথায় কোনো উল্টাপাল্টা ভাবনা না এনে লাইট অফ করে আদি বিছানা থেকে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ে সোফার উপর। এই যে ওঠো। মেহেরিকার ডাক আদির কান পর্যন্ত পৌঁছালো। চোখ জোড়া খুলতে তার একদম ইচ্ছে করছে না। গলার স্বরে বিরক্তির ভাব এনে বলল, আদি উঠবে না? তোমার বাবাকে বলতে চাচ্ছি আমি তোমার নকল বউ। কথাটি শুনে আড়মোড়া ভেঙে আদি উঠে বসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 5টা। করুণ দৃষ্টিতে মেহেরিকার দিকে তাকিয়ে আদি বলল, এত ভোরে কেন ডাকলে আমায়? আমি তো এত সকালে উঠি না। আচ্ছা, কখন ওঠো? সকাল 7টায়, তাও বাবার ভয়। সবার সাথে বসে নাস্তা সারতে হয়। নাস্তা খেয়ে এসে আবার ঘুম দিই, তারপর উঠতে 10টা-11টা বেজেই যায়। মেহেরিকার দিকে তাকিয়ে মৃদু হেসে আদি বলে, এভাবে বললে না উঠে কি পারি? গুড। এবার তাড়াতাড়ি মসজিদে যাও। এখন? এখন যেতে হবে। এখানে? না, এখানে পড়লে হবে না। যাবা নাকি বাবাকে? আরে তুই বাপ, চুপ কর, যাচ্ছি আমি। গুড। কত দূর মসজিদ? 2 মিনিট লাগবে। তাহলে তো ভালোই। আদি উঠে ড্রয়ার খুলে পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমের দিকে যায়। এদিকে মেহেরিকা মুখ টিপে হাসতে থাকে। 2 মিনিট পর আদি ওয়াশরুম থেকে বের হয়ে মেহেরিকার উদ্দেশ্যে বলে, যাচ্ছি তাহলে। একটা কথা ছিল। বলো। সানিয়া তো কিছু বলেনি আর। আমার কি কাজ শেষ? ঠিক আছে। সকাল 7টা। সবাই ডাইনিং টেবিলে আসলেও মেহেরিকা আসেনি। আমজাদ চৌধুরী আদির দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, তোমার বউকে আমার বাসায় নিয়ম বলনি? বলেছি, সে উঠেছে। তুমি যদি মাইন্ড করো তাই আসেনি। হো হো করে হেসে ওঠেন আমজাদ চৌধুরী। উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। হাসি থামিয়ে তিনি বলেন, না জেনে বিয়ে করে চলে এসছে তার নাস্তা করতে, আসতে আমার কথা চিন্তা করছে। অদ্ভুত কর্মকাণ্ড। সালেহা চৌধুরী স্বামীর কথা শুনে বলে ওঠেন, তুমি থামো তো। নতুন বউ একটু লজ্জা পাবে, স্বাভাবিক। সবার খাওয়া হলে আমি গিয়ে দিয়ে আসবো। মিলি হেসে বলে, আমি আছি তো মা, আমি দিয়ে আসবো, সমস্যা নেই। হঠাৎ কলিং বেলের শব্দ পায় সকলে। মিলি আবার বলে ওঠে, এত সকালে কে আসতে পারে? আমজাদ চৌধুরী বিরক্তি মুখে বলেন, সেটা দরজা খুললেই বোঝা যাবে। আমি খুলছি। মিলি এগিয়ে গিয়ে সদর দরজা খুলে চমকে যায়। সে দেখতে পায় সানিয়া দাঁড়িয়ে রয়েছে লাগেজ হাতে নিয়ে। এত সকালে তুমি সানিয়া? সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। মিলির দিকে গম্ভীর মুখে তাকিয়ে সানিয়া জবাব দেয়, আমি আমার আমজাদ আঙ্কেলের বাসায় এসেছি, এতে কারোর কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। এই মেয়ে, আমি কি বলেছি কোনো সমস্যা আছে? আঙ্কেল কোথায়? ডাইনিং রুমে। আর না দাঁড়িয়ে লাগেজ হাতে নিয়ে সানিয়া এগিয়ে যায় ডাইনিং রুমের দিকে। এত সকালে সানিয়াকে দেখে ভূত দেখার মতো চমকে যায় আদি। বাকি সকলেও অবাক হয়ে যায়। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সানিয়া লাগেজ হাতে চৌধুরী বাড়িতে কেন? সবার মুখের ভঙ্গি দেখে সানিয়া ব্যাগ থেকে মোবাইল বের করে ডায়াল করে তার বাবার নাম্বারে। হ্যালো আব্বু। মা বল। এখানে সবাই আমাকে দেখে হা হয়ে গিয়েছে। স্বাভাবিক,
না জানি গেছিলিস বলে কথা। এক কাজ কর, ফোনটা আমজাদকে দে। আচ্ছা দিচ্ছি। আমজাদ চৌধুরী পাশে গিয়ে সানিয়া তার দিকে মোবাইল এগিয়ে দিয়ে বলে, আব্বু কথা বলবে আপনার সাথে। হ্যালো এরশাদ, কেমন আছিস আমজাদ? ভালো, তুই? আমি ভালো আছি, কিন্তু হঠাৎ সানিয়া খালার শরীরটা খারাপ হয়ে গেছে, তাই আমাদের কক্সবাজারের বাইরে যেতে হচ্ছে। ও, সানিয়াকে ওর ফুপুর বাসায় যেতে বলেছিলাম, কিন্তু সে তোর বাসায় থাকতে চেয়েছে কিছুদিন। যদি তোর বাসায় থাকে সমস্যা হবে কি? কি যে বলিস তুই, এত বড় বাড়ি আমার কিসের সমস্যা? টেনশন মুক্ত করলি তুই আমায়, তাহলে রাখি এখন। মোবাইল সানিয়ার হাতে দিয়ে আমজাদ চৌধুরী তার উদ্দেশ্যে বলেন, বসো সোনিয়া, নাস্তা করো আমাদের সাথে। আর যতদিন তোমার মা বাবা না আসে ততদিন তুমি এখানেই থেকো। নাস্তা সেরে মেহেরিকার জন্য ট্রেতে করে খাবার নিয়ে মিলি এগোতে থাকে তার রুমের দিকে। মাঝপথে আদি এসে বলে, ভাবি আমি নিচে ট্রে। বাহ, আমার দেবর দেখি বউকে ইমপ্রেস করার জন্য নিজের হাতে খাবারও নিতে চাইছে। কিছু বলো না ভাবি, তোমার কষ্ট হবে বলে বলেছিলাম। আচ্ছা তাই? তাই। ঠিক আছে নাও, তবে হ্যাঁ আমার কিন্তু মোটেও কষ্ট হতো না। কথাটি বলে আদির হাতে ট্রে দিয়ে মুচকি হেসে মিলি চলে যায়। আদি ট্রে হাতে নিয়ে এগোতে থাকে নিজের রুমের দিকে। দিবার কাছে শুনেছে সানিয়া এখন মেহেরিকার রুমে। এই সুযোগটা তাকে কাজে লাগাতে হবে। আদি নিজের রুমে ঢুকতেই দেখে মেহেরিকা আর সানিয়া বিছানার উপর বসে হেসে হেসে কথা বলছে। নিশ্চয়ই সানিয়া কোনো কুবুদ্ধি করেছে, নাহলে এত সহজে মেহেরিকার সাথে এসে ফ্রি হতো না। আরে তুমি? মেহেরিকার ডাকে তার দিকে তাকিয়ে আদি মৃদু হেসে বলে, তোমার জন্য সকালের খাবার এনেছি জান পাখি। জান পাখি? আদি তাকে জান পাখি কেন ডাকলো? সানিয়ার দিকে চোখ পড়তে বুঝতে পারলো মেহেরিকা জান পাখি ডাকার কারণ। এদিকে আদির মুখে মেহেরিকাকে জান পাখি ডাকা শুনে সানিয়ার ভেতরে আগুন আরো তীব্রভাবে জ্বলতে শুরু করে। কোনোমতে নিজেকে সামলিয়ে আদির উদ্দেশ্যে বলে, রেখে যাও খাবার, আমি আর মেহেরিকা গল্প করছি এখন। আদি তাদের দিকে এগিয়ে এসে মেহেরিকার পাশে বসে বিছানার উপর ট্রে রেখে বলে, গল্প পড়ে আগে আমার পাখিটাকে খাইয়ে দেই। বাসের চিন্তায় কাল রাতেও কিছু খায়নি সে। খাইয়ে দিবে মানে? একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? অভিনয়ের নাম করে এখনই আদিয়াদের বাচ্চা আদিয়াত তাকে নিজ হাতে খাইয়েও দিবে? না, একে মাথায় চড়তে দেওয়া ঠিক হবে না। মেহেরিকা তার মুখে জোর করে হাসি এনে বলে, আমি নিজে খেতে পারবো আদিয়াত, তোমার কষ্ট করতে হবে না। তুমি খাবার নষ্ট করবো আমি জানি। করবো না। আমার সোনা পাখিটা, আর দুষ্টুমি না করে খেয়ে নাও প্লিজ। এই পর্যায়ে বিছানা ছেড়ে উঠে পড়ে সানিয়া। অন্যদিকে তাকিয়ে বলে, আমি তাহলে আসি এখন। তার মুখের দিকে তাকিয়ে আদি বুঝতে পারে সানিয়ার মনের অবস্থা। ফুচকি হেসে সে বলে, আসো, মেয়েরকে খাইয়ে ওর সাথে একটু সময় কাটাতে চাই। আর কোনো কথা না বলে তড়িঘড়ি করে বের হয়ে যায় সানিয়া আদির রুম থেকে। সানিয়া বের হতেই দাঁতে দাঁত চেপে মেহেরিকা আদির দিকে তাকিয়ে বলে, জান পাখি কে? কেন তুমি? এই আমাকে এসব ফালতু মার্কা নামে একদম ডাকবা না। কি ডাকবো? বেবি, বাবু? দেখ, এসব কিছু ডাকতে হবে না, মেহির ঠিক আছে। আমার শখ হয়নি নকল বউকে অত শখই নামে ডাকার। আমি তো শুধু সানিয়াকে দেখাতেই। কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছ? তার বাসায় কেউ নেই বলেই এসেছে সে এখানে। আমার কি রিলেটিভের অভাব পড়েছে? এখানে কেন আসতে হলো? কিছুক্ষণ চুপ থেকে মেহেরিকা বলল, একটা কথা বলি। আগে যা করেছে তার জন্য যদি সত্যি অনুতপ্ত হয় সানিয়া, তবে কি তুমি তাকে মেনে নেবে? বড় ঘরের মেয়ে, শিক্ষিত, সুন্দরী, শুধু একটু বিগড়ে যাওয়া মেয়ে। যদি সে তোমার জন্য নিজেকে বদলাতে পারে, তাহলে তুমি কেন তাকে একটা সুযোগ দিতে পারো না? আমার মনে হয় না স্বভাব বদলাবে। ভালোবাসা মানুষকে পরিবর্তন করতে পারে। তাই? তাই ভেবে দেখবে আমার কথা। ব্যাগ গুছিয়ে দিবা তৈরি হতে থাকে। কলেজের নাম করে আজ পিকুর সাথে দেখা করতে হবে তার। বেশ কয়েক মাস ধরে পিকুর অন্যরকম আচরণ করে দিবার সাথে। সারাক্ষণ কথা বলা, ফোনে কয়েকদিন পর পর দেখা করা, এসব যেন একটা রুটিন হয়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে কখন যে বাসায় ধরা খাবে সে, এই ভয়ে থাকে দিবা। কিন্তু পিকুকে কিছু বোঝানো যাবে না। দিন যত যাচ্ছে অবুঝ হয়ে পড়ছে সে। তার কোনো আবদার না ফেলেও পারে না দিবা। পিকুর কথা ভাবতে ভাবতে কল আসে দিবার ফোনে। হ্যালো পিকু, বের হচ্ছ? হচ্ছি। প্রথমে একটা ক্লাস করে নি, তারপর দেখা করব তোমার সাথে। কয়টার দিকে আসবো আমি কলেজের সামনে? 10টা। আচ্ছা। আর একটা দিন অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু মেহেরিকার কোনো খবর নেই। লোক ভয়ে, মায়ের ভয়ে এভাবে হাত গুটিয়ে বসে থাকার কোনো মানে হয় না। মুনিয়া ড্রয়ার খুলে বোনের মোবাইল ফোনটি নিয়ে অন করে। একে একে কল করতে থাকে মোবাইলে সেভ করা সব নাম্বারে। কিন্তু ফোনের ওপাশের কেউ তার বোনের খবর দিতে পারে না। তাহলে কি তার বোন হতাশায় পড়ে ভুল কিছু করে ফেলেছে? না না, কখনোই না। মেহেরিকা সাহসী মেয়ে, লড়তে জানে সে।
এত সহজে নিজের জীবন বিসর্জন দেওয়ার মেয়ে মেহেরিকা নয়, কিন্তু বোনের একটা খবর না পাওয়া পর্যন্ত মন তো মানছে না। এই মুহূর্তে কার কাছে সাহায্য চাইবে সে? ভাবতে ভাবতে মেহেরিকার মোবাইলের ইনবক্সে ঢুকে পড়ে মুনিয়া, যেখানে রয়েছে রাজীবের সাথে তার অজস্র মেসেজ। একে একে অনেকগুলো মেসেজ পড়ে মুনিয়া। ভালোবাসার কোনো কমতি ছিল না দুজনের মাঝে। তাহলে কেন রাজীব তার বোনের সাথে এমনটা করলো? রাজীব। মেহেরিকা আজ বাড়ি ছাড়া শুধুমাত্র রাজীবের জন্য। রাজীবকে জবাব দিতেই হবে। কেমন তার ভালোবাসা ছিল? আদৌ ভালোবাসা ছিল নাকি মোহ? রুম থেকে বের হয়ে হাঁটতে থাকে মেহেরিকা। রান্নাঘরের দিকে চোখ যেতেই সেদিকে এগিয়ে যায় সে। রান্নাঘরে প্রবেশ করতেই মিলির দেখা পায় মেহেরিকা। ভাবি আসবো? আরে মেহেরিকা, তুমি এসো ভাই। এটা আমার রুম নয় যে অনুমতি নিতে হবে তোমার। মৃদু হেসে মেহেরিকা তার পাশে গিয়ে বলে, তা নয়, তবে ভাবি আদিয়াতের রুম ছাড়া কারো রুমই দেখলাম না আমি। এক রুমে থাকতে আর ভালো লাগছে না, তাই হাঁটছিলাম, আর হাঁটতে হাঁটতে রান্নাঘর পেয়েছি। তরকারি কুটা বাদ দিয়ে মেহেরিকার দিকে তাকিয়ে মিলি বলে, চলো তোমাকে ঘর দেখায়। কেউ কিছু মনে করলে? আরে কে কিছু মনে করবে? মেহেরিকাকে সারা বাড়ি ঘুরিয়ে দেখায় মিলি। মুগ্ধ দৃষ্টিতে মেহেরিকা পুরো চৌধুরী বাড়ি দেখে নেয়। এমন একটা বাড়িতে হাঁটাচলা করার সুযোগ পাবে সেটাও সে কখনো ভাবেনি। মেহেরিকাকে নিয়ে মিলি নিজের রুমে এসে বিছানার উপর বসতে বসতে বলে, বসো তুমিও। মিলির পাশে মেহেরিকা বসে বলল, ভাইয়া কোথায়? সে তো কবেই অফিসে চলে গিয়েছে। আমার তার সাথে দেখা হয়নি। কি করে হবে? সে তো এসেছে রাত করে, তখন সবার খাওয়া হয়ে গিয়েছিল, তোমাকে আর ডাকিনি। ও প্রতিদিন এমন করে? একা সব সামলাতে হয় তো, তাই কাজের চাপ বেশি। আমরাও প্রেম করে বিয়ে করেছিলাম। কি বলো? তবে পালিয়ে নয়। আমি শুনতে চাই ভাবি তোমাদের কাহিনী। আরেকদিন? না এক্ষুনি। আচ্ছা বলছি। আমাদের ফেসবুকে পরিচয় হয়, চ্যাট, ফোনে কথা বলা, দেখা করা ইত্যাদির মাধ্যমে আমি তার প্রেমে পড়ে প্রপোজ করি। ওয়াও, তুমি করেছো প্রপোজ? আরিফ কিছু দিন সময় নিয়েছিল ভাবতে। কথাটি শুনে উচ্চ শব্দে হেসে ওঠে মেহেরিকা। তার সাথে মিলিও হেসে ওঠে। হাসতে হাসতে মিলি বলে, ভেবে চিনতে আরিফ আমার প্রপোজে রাজি হয়। তারপর প্রেম করি অনেক দিন আমরা। কিন্তু এক সময় আমার বাসায় বিয়ের জন্য চাপ দেয় আমাকে, আর আমার বলটা তার বাসায় বলতে ভয় পায় আমাদের সম্পর্কের কথা। কি বলো? তারপর কিভাবে কি হলো? তারপর আর কি, যখন বাসায় বলছিল না, আমি রেখে গিয়ে অনেক দিন কথা বন্ধ রেখেছিলাম। তখন আরিফ বুঝতে পারে সেও আমাকে অনেক ভালোবাসে। প্রথম তার মা মানে আমার শাশুড়িকে জানায় আরিফ আমার কথা। তার সাহায্যে বাবাকে জানায় আরিফ। উনি প্রথমে মেনে না নিলেও আরিফের মন রাখার জন্য রাজি হন। রাজি কেন হতে চাননি প্রথমে? তার মতে আরিফ আরও ভালো কোনো মেয়ে জীবনসঙ্গী হিসেবে পেতে পারত। কিন্তু ভাবি তোমার চেয়ে ভালো কাউকে পেতো না। পেতো হয়তো। এমন কেন বলছো ভাবি? আরিফ আগের মতো নেই মেহেরিকা। কিন্তু স্বভাবের হলেও আমাকে অনেক ভালোবাসতো, ভালো রাখার চেষ্টা করত। কিন্তু এখন সে শুধু কাজ আর কাজ আর কাজ নিয়ে থাকে। আমি বুঝি এক হাতে, কিন্তু মন তো মানে না। মাঝে মাঝে মনে হয় আরিফও কি ভাবে সে আমার চেয়ে ভালো কোনো মেয়ে তার জীবনসঙ্গিনী হিসেবে পেত। পিকু আর দিবা দাঁড়িয়ে রয়েছে একটা রেস্টুরেন্টের সামনে। ক্লাস শেষে দিবা পিকুর বাইকে চড়ে তার সাথে এসেছে এখানে, কিন্তু এর আগে কখনো সেই রেস্টুরেন্টে আসেনি বা নামও শুনেনি। অনেকটাই নির্জন একটা জায়গা। চলো দিবা। পিকু, বলো। তুমি তো আমায় বলোনি এত নির্জন জায়গায় নিয়ে আসবে। আমি নিজেও ঠিক করিনি এখানে আসবো, তোমার কথা ভেবেই আসলাম। বুঝলাম না। দিবা, এটা ডার্ক রেস্টুরেন্ট। মানে এটার ভেতরে সব অন্ধকার। আমার পাশাপাশি বসতে পারবো, একটু ক্লোজ হতে পারবো। কি বলছো তুমি এসব? আমি এমন রেস্টুরেন্টে যাব না। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। দিবা, তুমি অন্য কোথাও যেতে ভয় পাও? পার্কে গেলে কেউ দেখে ফেলবে, রেস্টুরেন্টে বসলেও কেউ দেখে ফেলবে। সব সময় দূরত্ব বজায় রাখো। আমার সাথে দেখা করার সময় মাথায় এত বড় ঘুমটা টেনে মুখ বন্ধ করে রাখো। আমি তোমার বিএফ। আমার কি ইচ্ছা হয় না তোমার সাথে একটু আলাদা করে সময় কাটানো, কোনো ভয় ছাড়া? পাশাপাশি বসে দুজনের হাত ধরে একটু কথা বলি। আমি তোমাকে ভালোবাসি বলেই ইচ্ছে হয়।
তুমি কি বলতে চাইছো আমি তোমায় ভালোবাসি না? হয়তো না। পিকু, না হলে এখন এত সুন্দর ব্যবস্থা পাওয়ার পরেও কেন তুমি এমন করছো? কেউ দেখবে না আমাদের এখানে, তাহলে কি সমস্যা? চোখ বন্ধ করে কয়েকটা লম্বা দম ফেলে দিবা বলে, চলো ভেতরে। মিলির রুম থেকে বের হয়ে মেহেরিকা মনে মনে মিলির কথাগুলো আওড়াতে থাকে। ভালোবেসে বিয়ে করেও তাদের মাঝে এত দূরত্ব, শুধুমাত্র কাজের চাপের জন্য। মিলির মতো তো তাই, কিন্তু এর কি কোনো সমাধান নেই? এভাবে চলতে থাকলে আরিফ আর মিলির সম্পর্কটা ঠুনকো হয়ে যাবে। মিলির কথা ভাবতে ভাবতে পরক্ষণেই মনে পড়ে আদিয়াতের কথা। আদিয়া যদি তার ভাই আরিফের সাথে ব্যবসার কাজে হাত লাগায়, তাহলে নিশ্চয়ই আরিফের উপর থেকে দায়িত্ব অনেকটাই কমবে, আর আদিয়াতি তার ভাইকে মিলি ভাবির ব্যাপারে বোঝাতে পারবে। তাই করতে হবে। আদিয়াতকে আগে ঠিক করতে হবে, তারপর তার ভাই ভাবির সম্পর্ক। নিজের মনে কথাগুলো বলে মেহেরিকা। এগিয়ে যায় আদির রুমের দিকে। এই যে নবাবের বেটি, কোথায় যাওয়া হচ্ছে? আজ তো তোর ক্লাস নেই। রেশমি আহমেদের ডাকে দাঁড়িয়ে পড়ে মুনিয়া। ঘরের বাইরে যাচ্ছিল সে, উদ্দেশ্য তার রাজীবের সাথে দেখা করার, কিন্তু তার মা এটা জানতে পারলে কিছুতেই বেরোতে দিবে না তাকে, তাই আপাতত মিথ্যে বলেই বেরোতে হবে। বান্ধবীর বাসায় যাচ্ছি। এক বোন একটা কাণ্ড ঘটিয়েছে, 4 দিনও হয়নি, আরেক বোন ঢং ঢং করে এখন বেরিয়ে যাচ্ছে। বলি, লজ্জা শরম কিছু নাই নাকি? আর কত কাণ্ড ঘটাবি তোরা? তোমাকে সম্মান করি বলেই কিছু বলি না, কিন্তু আজ শেষবারের মতো সাবধান করছি তোমায়। আমার আপুকে নিয়ে আজে বাজে কিছু বলবে না তুমি, না হলে খুব খারাপ হবে, খুব। কথাটি বলে হনহন করে বেরিয়ে পড়ে মুনিয়া। আজ রাজীবের সাথে দেখা তার করতেই হবে। অনেক কিছুর জবাব চাই তার রাজীবের কাছ থেকে। আদির রুমে প্রবেশ করে মেহেরিকা দেখতে পায় আদি ল্যাপটপে হেসে হেসে কি যেন করছে। এদিকে ভাইয়ের কাজের চাপে সংসার ভেঙে যাচ্ছে, আর সে এদিকে বিছানায় বসে ল্যাপটপ টিপাটিপি করছে। আদিয়াতের বাচ্চা আদিয়াত, এর ব্যবস্থা তো করতেই হবে। নিজের মনে কথাগুলো বলে মেহেরিকা এগিয়ে যায় আদির দিকে। আদি ল্যাপটপ বন্ধ করে দেয়, অবাক চোখে তাকিয়ে বলে, এটা কি ঠিক হলো? যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। মানেটা কি? মুভি ডাউনলোড করছিলাম আমি, আর তুমি এসে বাকরা বসে আছো। 100 বার বাসবো, 100 বার। কেন শুনি? তোমার কি বাসায় বসে থাকতে লজ্জা করে না? আমার বাসায় আমি বসতে লজ্জা করবে কেন? চোখ রাঙিয়ে মেহেরিকা বলল, ভাইয়ের উপর কাজের কতটা চাপ পড়ে সে খেয়াল আছে তোমার? ওনার উপর সব দায়িত্ব চাপিয়ে দিয়ে তুমি শুধু মস্তি করতে থাকো। এসব কোন ধরনের কথা? এতদিন না হয় একা ছিলে, এখন ঘরে বউ আছে, সেই খেয়াল আছে তোমার? বউ কথাটি শুনে উচ্চস্বরে হেসে ওঠে আদি। আদির হাসির কারণ বুঝতে পেরে মেহেরিকা বলে, সবাই কিন্তু এটাই জানে যে তোমার বউ আছে ঘরে, আর বউ নিয়ে এভাবে বাবা ভাইয়ের ঘাড়ের উপর বসে খেতে তোমার লজ্জা না লাগলেও নকল বউ হয়ে আমার খুব লজ্জা করছে গো। তুমি একটু বেশি বলছো মেহের। আদির পাশে বসে মেহেরিকা শান্ত গলায় বলল, আদিয়ার দেখো, আমি কড়া ভাবে কিছু বলতে চাইনি, কিন্তু তুমি কাজে হাত লাগালে বাবা কত খুশি হবেন বুঝতে পারছো? আর আরিফ ভাইয়েরও কাজের চাপ কমবে, তোমার নিজেরও ভালো লাগবে। মেহেরিকার দিকে তাকিয়ে আদি কোনো জবাব না দিয়ে রুম ছেড়ে চলে যায়। কলিং বেলের শব্দ শুনে কুনসুম হক দরজা খুলেই চমকে যান। মুনিয়া তুমি? জি আমি। আসতে পারি না বুঝি? কেন নয়, ভেতরে আসো। বাসার ভেতরে ঢুকে চারিদিকে চোখ বুলাতে থাকে মুনিয়া। বসো মুনিয়া। আমি বসবো না, রাজীব ভাইয়ার সাথে দেখা করতে এসেছিলাম। রাজীবের সাথে কেন? কিছু কথা ছিল ওনার সাথে আমার। নিজের রাগ সংযত করে কুনসুম হক বলেন, এক বোন জ্বালিয়ে ক্ষান্ত হয়নি, এখন তুমিও চলে এসেছো। আমার ছেলেটাকে কি তোমরা শান্তি পেতে দিবে না? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মুনিয়া বলল, আন্টি, কোনো কড়া কথা বলার ইচ্ছা নেই আপনাকে, তবে প্লিজ আমার বোনকে নিয়ে কিছু বলবেন না। কেন বলবো না? তোমার বোন লাখে বাঁচা একটা মেয়ে, যে আপনার ছেলেকে ভালোবেসেছিল, কিন্তু আপনার ছেলে। আমার ছেলেও তাকে ভালোবেসেছিল। দেখুন আন্টি, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। রাজীব ভাইয়াকে ডেকে দিন। সে বাসায় নেই। কোথায় জানি না আমি। আসবো মা। সালেহা চৌধুরীর ডাকে মেহেরিকা বিছানা ছেড়ে উঠে পড়ে। মৃদু হেসে বলল সে, মা আপনি আসুন না ভেতরে। সালেহা চৌধুরী ভিতরে এসে সোফার উপর বসে বলল, এদিকে আসো তো মা, আমার পাশে বসো। আমি আপনাকেই খুঁজছিলাম মা। কেন, কিছু দরকার? বসে থাকতে আর ভালো লাগছে না মা, আমাকেও কোনো কাজ দিন না। মেহেরিকার কথায় হেসে ওঠে সালেহা চৌধুরী। মেহেরিকা তার হাসি দেখে বলে, ভুল কিছু বলেছি মা? আরে না, কাজ তো অনেক আছে।
করবা আস্তে ধীরে, এখনও নতুন বউ তুমি। অন্তত রান্নাটা। আর যাই করো, রান্না করতে পারবে না। কেন? রান্না মিলির শখ, বুঝেছো? ও করতে দেবে না। কথাটি শুনে হেসে ওঠে মেহেরিকা। রাত 10টা। ডাইনিং টেবিলে বসেছে সবাই রাতের খাবার খেতে। আদির সাথে আজ মেহেরিকাও আসে। মেহেরিকাকে দেখে মিলি বলে ওঠে, এই যে মেহেরিকা, তোমার ভাসুরকে দেখবে না? এসেছেন ভাইয়া? আরিফকে দেখিয়ে দিয়ে মিলি বলে, এই যে এইটা তোমার ভাইয়া। আরিফের দিকে তাকিয়ে মেহেরিকা বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। সালামের জবাব দিয়ে আরিফ বলল, কেমন আছো? জি ভালো, আপনি? ভালো। বসো না, ডিনার করো আমাদের সাথে। জি। আদি আর মেহেরিকা পাশাপাশি চেয়ারে বসে। ওদের একসাথে দেখে সানিয়া রাগে হাত পা কাঁপতে শুরু করে। আদিকে কবে সেভাবে ভালোবেসে ফেলেছে বুঝতেই পারেনি। আদির পাশে মেহেরিকা নামক মেয়েটাকে সানিয়ার অসহ্য লাগছে, কিন্তু এখন চুপচাপ থেকে সহ্য করা ছাড়া আর কোনো উপায়ও নেই। এদিকে আর কেউ খেয়াল না করলেও মেহেরিকা খেয়াল করে যে দিবা খেতে আসেনি। শাশুড়ির দিকে তাকিয়ে এসে প্রশ্ন করে, মা, দিবা কোথায়? আমি তো খেয়াল করলাম না, আছে বোধহয় রুমে। আচ্ছা, আমি দিয়ে আসবো ওকে খাবার। এই পর্যায়ে মুখ খুললেন আমজাদ চৌধুরী। গম্ভীর মুখে তিনি বললেন, খাওয়ার সময় এত কথা বলতে নেই। আর আমরা বাসায় একটা নিয়ম আছে যে ডাইনিং টেবিলে সে রাতের খাবার খাবে না, সে রাতের খাবার পাবে না। সামাজিকভাবে বলতে গেলে এটাই কথা, এটা তুমি মাথায় রাখবে। মাথা নেড়ে জবাব দেয় মেহেরিকা, জি। রাত 11টা। সবাই যে যার রুমে গেলেও আদি আর মেহেরিকা বসে থাকে ড্রয়িং রুমে। মেহের, হুম? যাও ঘুমাও। তুমি কি করবে? দিবার জন্য খাবার নিয়ে যাব। জানো, যতবার আমি রাগ করে খেতে আসি না, দিবা লুকিয়ে ঠিক আমার জন্য রুমে খাবার নিয়েছে। তবেও কখনো খেতে আসেনি এমনটা হয় নাই। তুমি বসো, আমি নিয়ে যাই ওর জন্য খাবার। শিওর? আরে হুম। কিন্তু আজ না করে নেবে, বাবা জানতে পারলে রেগে যাবে। ঠিক আছে। নিজেকে নিজের কাছে ছোট লাগছে দিবার। পিকু বলেছিল ডার্ক রেস্টুরেন্টে বসে শুধু কথা বলবে, কিন্তু কথা বলতে বলতে পিকু দিবার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়েছিল। দিবা মানা করা সত্ত্বেও পিকু তার অনেকটা কাছে চলে আসে। পিকুর ছোঁয়া পেয়ে দিবাও নিজেকে সামলাতে পারেনি। আজ অনেক বেশি ক্লোজ হয়ে গিয়েছে তারা, যেটা একেবারেই উচিত হয়নি। এসব ভাবতে ভাবতে কল আসে দিবার ফোনে। হাতে নিয়ে দেখে পিকুর ফোন। আজ তার পিকুর ফোন যেন কেন রিসিভ করতে ইচ্ছে করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে রিসিভ করে বলে, হ্যালো পিকু, আমি ঘুমোচ্ছি। আজ এত তাড়াতাড়ি? আমি ভেবেছি সারা রাত কথা বলবো আজ। ঘুম পাচ্ছে আজ আমার, ঘুমাই কেমন? দিবা, পরে ঘুমাও। আগে বলো আজ কেমন লেগেছে তোমার? ভালো। শুধু ভালো? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দিবা বলে, আমরা আজ একটু বেশি বাড়াবাড়ি করছি না? দিবার কথা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে পিকু। আজ পিকুকে তার ভিলেন ছাড়া কিছুই লাগছে না। এই দিবা, রাগ করেছো তুমি? আসলে তোমাকে এত কাছে পেয়ে আমি নিজেকে সামলাতে পারিনি। আর আমাদের মাঝে আজ যা কিছু হয়েছে এসব নর্মাল বিষয়, গভীর কিছু আমরা করিনি। দুইটা ভালোবাসার মানুষ এসব করতেই পারে, আরো বেশি করতে পারে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি নিজেই আমাকে বলবে, পিকু তোমার আদর নিতে ইচ্ছে করছে আমার। কথাটি বলে আবার হেসে ওঠে পিকু। দিবা তার দরজায় কড়া নাড়া শব্দ পেয়ে পিকুকে বলে, কেউ এসেছে পিকু, আমি রাখছি এখন। দিবা বিছানা ছেড়ে উঠে দরজা খুলতেই দেখতে পায় মেহেরিকাকে। ভাবি তুমি? তোমার জন্য খাবার নিয়ে এলাম। আমার খিদে নেই ভাবি। ভেতরে আসতে বলবে না? ও সরি, আসো। মেহেরিকা ভিতরে এসে হাতের ট্রে বিছানার পাশে টেবিলের উপর রেখে বলে, খিদে নেই বললে হবে না ননদিনী, এত বড় রাত, মাঝরাতে খিদে পাবে। দিবার মুখের দিকে তাকিয়ে মেহেরিকা বলে, মুখটা এমন শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? না ভাবি, বসো না তুমি। বসবো, তোমাকে খাইয়ে যাব আমি, না হলে আরেকজন মুখ ফোলাবেন। কে? তোমার ছোট ভাইয়া। ড্রয়িং রুমে আদিকে দেখে সানিয়া আসে তার পাশে, কিন্তু আদির ধ্যান সম্পূর্ণ টিভির দিকে। সানিয়া খেয়াল করে আদির হাতের উপর একটা মশা বসেছে। দ্রুত এগিয়ে গিয়ে সানিয়া তার হাতের উপর চড় মারতেই আদি চমকে যায়। কি করছে কি সানিয়া? মশা মেরেছি আদি, মশা। মশা? হাতে দেখো, রক্ত এখনো লেগে রয়েছে। আদি তার হাতে দেখে আসলেই তো রক্ত। সানিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ধন্যবাদ মশা থেকে রক্ষা করার জন্য। আদির মুখে হাসি দেখে সানিয়া বলে ওঠে, এভাবে হেসো না আদি। সরি। আদির দিকে এগিয়ে গিয়ে তার পাশে বসে আদির এক হাত নিজের হাতের মুঠোয় ঢুকিয়ে সানিয়া বলল, আদি হাত সরাবে না প্লিজ, কিছু কথা বলেই চলে যাব। সানিয়ার এমন কাণ্ডে আদি বিব্রত বোধ করলেও কোনো উপায় না পেয়ে বলে, বলো। জানো আদি, আমি কখনো মশা মারিনি,
কেন জানো? হাত ময়লা হবে ভেবে। কিন্তু আজ এই মশা তোমার রক্ত চুষে নিচ্ছে দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। কিছু না ভেবেই মশাটাকে খতম করেছি আমি। আমার আদিকে একটা মশাও কামড়াক, এটা আমি চাই না। এটাকে কি বলে জানো? ভালোবাসা আদি, ভালোবাসা। কি পাগল টাইপের কথা বলছে সানিয়া। মশা মেরে সে ভালোবাসা প্রমাণ করতে চাইছে। মাথা কি খারাপ হয়ে গেল এই মেয়ের? আপন মনে কথাগুলো বলে মুখ টিপে হেসে চলেছে আদি। সানিয়া সেদিকে লক্ষ্য না দিয়ে বলতে থাকে, তোমার পাশে একটা মশা আমি সহ্য করতে পারি না, আর এই আস্ত একটা মেয়েকে মানে মেহরিকাকে সহ্য করতে আমার কত কষ্ট হয় ভেবে দেখেছো? কিন্তু মেহের মশার মতো কামড়ায় না, আমায় আদর করে। কামড়ালেও একটু একটু আমি কামড়াই আর কি, যেটাকে লাভ ফাইট বলে। আদি, সানিয়ার মুখের দিকে তাকিয়ে আদি বলল, তুমি আমাকে নিয়ে চিন্তা করছো বলেই বললাম, মেহের মোটেও মশার মতো নয়। মেহেরিকা মশার চেয়েও জঘন্য, কারণ সে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়েছে। আমার খুব কষ্ট লাগে আদি, খুব কষ্ট লাগে। কথাটি বলে সানিয়া আচমকা আদিকে জড়িয়ে ধরে। হঠাৎ সানিয়ার এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় আদি। এদিকে দিবাকে খাইয়ে তার রুম থেকে মেহেরিকা এগিয়ে আসতে থাকে ড্রয়িং রুমে আদির কাছে।